বিকেলটা মজে গেছে, চারিদিকে চুপচাপ, সন্ধ্যা নামার জন্য প্রস্তুত। একটা চায়ের দোকানে নীরবে বসে আছেন রাহাত সাহেব। দুইটা মেয়ে, দুই মেয়েরই বিয়ে খুব সম্ভবত ঠিক হয়ে গেল মাত্র একটি সম্মতিতে। রাখি যখন আজকে এসে বলেছে সে বিয়ের জন্য প্রস্তুত, তখন কেন কে জানে কেমন যেন লাগে ওনার, ঠিক বোঝানো যায় না। অদ্ভুত এক অনুভূতি। মেয়েটা অন্যের দায়িত্বে চলে যাবে, ঠিক এরকম একটা অস্পষ্ট হাহাকার। ছেলেটা বুঝবে তো আমার মেয়েকে? ঠিক এরকম একটা প্রশ্ন বক্ষে যেন কাঠ ঠোকরা পাখির মতো ঠোঁট ঠুকে যাচ্ছিল। রাহাত সাহেবের জীবনটাই নারী তারা বৃষ্টিত। 3 বোনের এক ভাই তিনি। বোনেরা যথেষ্ট আদর যত্ন করে বড় করেছেন তাকে। বুকে এখন একটা চাপা কষ্ট। মায়ের মতো বড় আপা মারা গেছেন, আর বাকি 2 বোনের সঙ্গে যোগাযোগ অনেকটাই অস্পষ্ট। এক বাড়ির ভাই বোন বড় হলে যেন কেমন করে বিচ্ছিন্ন হয়ে যায়, বিশেষ করে ভাই আর বোনের সম্পর্ক। তবে বোনেরা ভালোই আছে, একজন রাজশাহীতে আর একজন দেশের বাড়িতে থাকেন। রাহাত সাহেবের জীবনে 2 স্ত্রী। বাংলাদেশে অনেক পুরুষ মনে মনে যে আশা করে বসে থাকে, তার জীবনে সেটাই বাস্তব হয়েছে। 2 জন মানুষের সাথে সংসার, এটাও জীবনের বড় শিক্ষা। রাখির আম্মা সালেহার সাথে তার সম্পর্ক খুবই সুন্দর ছিল। পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল। সালেহা ছিলেন বুদ্ধিমতী, ধীর স্থির। 12 বছর একসাথে পথ চলেছেন তারা। এখনও সালেহাকে ভুলতে পারেন না রাহাত। যাবতীয় জরুরি কথা, সমস্যার সমাধান সব কিছু নিয়েই মনে মনে চলে যাওয়া স্ত্রীর সাথে কথা বলেন তিনি। তবে আবার কেন বিয়ে করেছিলেন? মানুষের বিয়ের একটা প্রধান কারণ অবশ্যই যৌবিক চাহিদা, এবং সেটাও তুচ্ছ নয়। কিন্তু তার পাশাপাশি আছে আরও অনেক কারণ। সঙ্গ, দায়িত্ব, পরিবার আগলে রাখা। পুরুষ মানুষ দুনিয়া দাপিয়ে বেড়ালেও নিজের সংসারে সে অসহায় একজন নারীর উপস্থিতি ছাড়া। রাহাত উপলব্ধি করেছিলেন একজন সঙ্গীর প্রয়োজন আছে। হতে পারে সেই সঙ্গী প্রথমজনের মতো হবে না, তবু সংসার আগলে রাখার জন্য তার একজন মানুষের দরকার ছিল। সব কথা বুঝে নিয়ে একটু দেরি করেননি তিনি। যা করার করে ফেলা ভালো। স্বাভাবিকভাবেই রাখির নানা বাড়ির মানুষ বিষয়টি ভালোভাবে নেননি, কিন্তু রাহাত পাত্তা দেয়নি। একসময় ক্রাইম পেট্রোল দেখেই বুঝেছিলেন মানুষের অনেক অপরাধের পেছনে শারীরিক প্রবৃত্তির তাড়না থাকে। তার উপর রাখিকে কে দেখবে? একজন প্রাপ্তবয়স্ক নারী বাসায় থেকে বুয়ার মতো থাকার চেয়ে বরং রাহাতের একজন স্ত্রী থাকাটা যুক্তিযুক্তই ছিল। খোঁজাখুঁজির সময় তালাকপ্রাপ্তা বা বিধবা নারীদের অগ্রাধিকার দেয়া হয়েছিল। কিন্তু কেমন করে যেন অবিবাহিত নীলুফারকে পেয়ে যান তিনি। নীলুফারের সাথে তার ভালোবাসা শুরু হয় বিয়েরও অনেক পরে। ভালোবাসা সহজ তো নয়। প্রথম স্ত্রী সালেহা তার মনে যে জায়গা দখল করেছিলেন, সেটা আর কাউকে দেয়া সম্ভব না। নীলুফার হয়তো ব্যাপারটা বুঝে, আবার হয়তো পুরোপুরি বোঝে না। তার দ্বিতীয় স্ত্রী একটু মোটা, বুদ্ধিসম্পন্ন, যথেষ্ট মানবিক একজন মহিলা। রাখির সাথে কখনোই কোনো খারাপ ব্যবহার করেননি, দায়িত্বটুকু পালন করেছেন, কিন্তু একই সাথে কখনোই খুব বেশি ভালোবাসা পাননি। যাই অবশ্য একতরফা না, রাখিও একটু নীরব, নির্লিপ্ত। বাবার দ্বিতীয় বিয়ে মানা তার জন্য কষ্টের হবারই কথা। শুরুর দিকে রাহাত নীলুফারকে খেয়াল করতেন খুব, যেমন হুটহাট বাসায় চলে আসা, কাজের লোকেদের দিয়ে রাখির খোঁজখবর নেয়া, গোয়েন্দাগিরির মতো অনেকটা। তবে কখনই খারাপ কিছু পাননি তিনি। আর রুকিয়া হওয়ার পর নীলুফারের জীবনটা পুরোপুরি রুকিয়া কেন্দ্রিক হয়ে গেছে। 2 মেয়ে নিয়ে ভাবলেন রাখি ও রুকিয়া। 2 জন একদম 2 রকম। রাখি ভাবগম্ভীর, কথাবার্তায় সংযত। বাবার সাথে তার সম্পর্ক স্বাভাবিক, তবে শীতলতা আছে। রাহাত সাহেব উপলব্ধি করেন, কিছু বলেন না, নিজের সীমাবদ্ধতা তিনি বোঝেন। রুকিয়া অন্যরকম, একটা প্রাণবন্ত, উচ্ছল মেয়ে। রাখির সাথে খুব খাতির। ছোট মেয়েটা ওনার জীবনে যেন রোদেলা হাসি।
দুইটা মেয়ের বিয়ে হয়ে যাবে। ওনার বুকের বাঁ পাশে যেন কিছু ভেঙে পড়ছে। দূরে আজানের সুর ভেসে আসছে। আর মসজিদে যাবেন ঠিক করলেন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কিন্তু পথে আজান শুনলে সময় থাকলে ঢুকে যান। আজ মনটা কেন যেন খুব কষ্টে ভরা। রুকিয়ার বিয়েটা ঠিকমতো হচ্ছে তো? বড় আপা রাহাতকে খুব ভালোবাসেন, এটা ঠিক। আবার এও সত্য নীলুফারকে ততটাই অপছন্দ করেন। মোটা বুদ্ধি বলেই হয়তো এই নীলুফারই এত সব অপমানের পরও এই বিয়েতে রাজি হয়েছে। অন্য কোনো মানুষ হলে হয়তো কখনোই রাজি হতো না। ওয়ারির এই বাসাটা দেখতে বেশ বনেদি, গাছগাছালি আর সামনে ছোট্ট উঠোন, গাছপালা আর দাঁড়িয়ে থাকা সাদা রং। এর বাড়িটা যেন একটা রহস্য বয়ে বেড়াচ্ছে। সামনের লনে বসে চা খাচ্ছেন রুবিনা সিদ্দিকা। অসুস্থ মুখ দেখে বোঝার উপায় নেই, বরং মুখে খানিক খুশির ছটা। অবশেষে ওনার পরিকল্পনা সফল। রাফিন বিয়েতে রাজি, তাও রাখিকেই। এই মেয়েটাকে একদিন দেখে চট করে কেন এত মনে ধরল তা এক রহস্য বটে। ঠান্ডা চেয়ে অলস ভঙ্গিতে চুমুক দিলেন। গ্রিন টি খাচ্ছেন রেনুর ভালোবাসার অত্যাচার। চারিদিকে নজর বুলালেন। এই বাড়িতে ওনার আগমন যখন ওনার বয়স মাত্র 15। ঘোমটাটা দিয়ে দূর দূর বুকে বসেছিল রুবিনা। গরিবের ঘরের মেয়ে রূপের জোরে এত বড় বাড়ির বউ হতে পেরেছে। বড় গলা করেই বলেছিল ঘটক ময়নার মা। পাত্রের বয়স বেশি, এটা টাকা পয়সার কাছে তেমন কোনো বিপত্তি না। মায়া মানুষের রূপ আর পুরুষের টাকা, এই দুইটাই হলো আসল। পুরুষটির আগের বিয়ের বিষয়টা চেপেই যায় ঘটক। অবশ্য প্রকাশ হলেও অবস্থার কোনো তফাৎ হতো না। রবিনার বাবা কিছু টাকা বেশি পেত হয়তো। মেধাবী ছাত্রী রবিনা মাত্র 15 বছর বয়সে বিয়ে করতে বাধ্য হয়। আজ থেকে 45 বছর আগে এসব কোনো বিষয় ছিল না। এখনও হয়তো নেই কোথাও কোথাও। শাশুড়ি ভালো মানুষ, আসার পর বুঝেছি রুবিনা। ঘোমটার আড়ালে ভয়ে আর লজ্জায় কাঁপছিল রুবিনা। আবার মনে যে প্রজাপতি ওড়েনি তাও না। কিন্তু 20 বছরের বড় আহসান হক সে রাতে একটা ছটফটে প্রজাপতিতে শিকারীর টিকটিকির ন্যায় গিলে খেতে কোনো অসুর করেননি। প্রথম রাত ছিল নৃশংস আর ভীতিকর। কেউ কেন এই লোকটাকে বলেনি বিয়ে মানেই কারো শুধুমাত্র শরীরের দখলদারি না, মনের একটা বিষয় থাকে। স্ত্রীর সম্মানিত। চোখের কোণে জল নিয়ে হাসলেন রুবিনা। সম্মান, হা। তবে ছেলে জখম দিয়ে ক্ষতবিক্ষত করলে মলম দিত তার মা। ভদ্রমহিলা ছেলের এই বিয়ে টেকাতে মরিয়া। আগের বউ ছেড়ে গেছে বিয়ের 2 মাসের মাথায়, তাই এবার কচি মেয়ে বেছে নিয়েছেন, সাথে অসহায় দরিদ্র। এসব বলেছে বাড়ির কাজের লোকেরা। তবে ভয়ভীতিকর হলেও দিনের বেলা খারাপ যেত না রুবিনার। স্কুলে ভর্তি করে দিয়েছিলেন শাশুড়ি। পড়াশোনা সহ সব কিছুতেই ছিল স্বাধীনতা। স্বামীকে চেষ্টা করেছিলেন ভালোবাসতে। সব মেয়ে করে, কিন্তু মা। রেনুর ডাকে রুবিনা সিদ্দিকা চমকে অতীত ফেলে বর্তমানে ফিরে এলো। এক্ষুনি আজান দিবে, ঘরে চলুন। রেনুর ঘরটা দিয়ে বাগানটায় দেখা যায় কি চমৎকার। ফুল গাছের পাশাপাশি বাগান জুড়ে নানা ধরনের ভেষজ গাছ। রেনুকে চলতি ফিরতি ভেষজ চিকিৎসক বললে ভুল হয় না। রূপচর্চাও বেশ জানে সে। গত প্রায় 15 বছর ধরে কখনোই সালোয়ার কামিজ পরেনি। শাড়ি পরার একটা ঐতিহ্য নিজস্ব যেন আগলে রেখেছে। জাভেদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। কালো খাটো দেখতে মোটামুটি, তার পাশে রেনুর মতো সুন্দরী নারী। বিয়েটা এখনও তাই রূপকথার মতোই লাগে। জাভেদ ছিল এই হক পরিবার মোটর পার্টসের পারিবারিক ব্যবসার একজন ম্যানেজার। রেনুর একটা ভুলই খুলে দিয়েছিল জাভেদের কপাল। পদ্মা নদীর মাঝি যেমন মালাকে পেয়েছিল কপাল গুনে, জাভেদও রেনুকে তেমন করেই পেয়েছে। এসব ভাবতে ভাবতে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে জাভেদ। এমন সময় রেনু ঘরে ঢুকলো ধূপ নিয়ে। ধূপে কর্পূর মেশানো। প্রতি সন্ধ্যায় অল্প কিছুক্ষণের মধ্যেই ধোয়া ভরে যায় পুরো হক নিবাস। মশার পোকা তাড়ানোর এটাই রেনুর পছন্দের উপায়। রেনু ধোয়াটা হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিল। ধোয়ার ভেতর হলুদ সুতি শাড়ি পরা রেনুকে দেখে জাভেদের বুকের ভেতর যেন দামামা বাজতে লাগলো।
সে অবশ্য অনেক আগে থেকেই বাঁচতে শুরু করেছে। রেনুর প্রতি জাভেদ প্রচণ্ড দুর্বল। রেনুর জন্ম, ইতিহাস, বাচ্চা না হওয়া, বিয়ের আগের ভুল সব কিছুই জাভেদের কাছে মঞ্জুর। ভালোবাসা যখন আসে তখন হিসাব নিকাশ খুব বেশি টেকে না, মানুষ এক অজানা স্রোতের টানে হারিয়ে যায়। জাভেদও নিজেকে হারিয়েছে রেনুর ভালোবাসায়, কিন্তু রেনু কি আদৌ জাভেদকে ভালোবাসে, নাকি সেই ভুলটাকেই হৃদয়ে লালন করে বোঝা দেয়? রেনু নিভে আসা ধূপটা জানালার পাশে রেখে বলল, এভাবে তাকে কি দেখছ? তোমার চোখের দৃষ্টি বিয়ের এত বছর পরেও বড্ড বেহায়া। জাভেদ একটু হাসল। তোমার প্রতি আমার দৃষ্টি, মনোযোগ, গোটা আমিটাই বেহায়া। রেনু খুশি হলো, পুরুষ বসে রাখার মধ্যে একটা আনন্দ আছে। হাত উঁচু করে মোহনীয় ভঙ্গিতে খোপা করলো চুলে। রাফিনের বিয়ে কিন্তু ঠিক, বলে রেনু চোখ কুঁচকে তাকালো। ভালোই তো, তোমার মাথা যেন গরম না হয়। ধূপটা আজ বেশি কড়া, তাই না? প্রশ্নটা এড়িয়ে গেল রেনু। মাথাটা তার অবশ্যই গরম। এত বয়স্কর শিক্ষিত মেয়ে কেন? এই মেয়ে থাকবে রেনুর বসে? বেশি লাগছে, কই না তো, হাসে জাভেদ। চোখে পানি আসছে। রেনু ঠোঁট উল্টায়। তোমার চোখে তো এমনিতেই আসে, তুমি এটা লক্ষ্য করো? অবাক হওয়ার ভান ধরে রেনু। সব লক্ষ্য করে এই পুরুষ। রেনু জানে পুরুষদের প্রেম বড় বিচিত্র, জীবনটাই অবশ্য বিচিত্র। না করলে কি সংসার করা যায়? জাভেদ আলতো স্ত্রীকে জড়িয়ে নেয়, গায়ে এখন ধূপের ঘ্রাণ। সংসার বলতে কি বোঝো তুমি? ফিরে স্বামীর চোখে চোখ রাখে রেনু। একই ঘরে থাকা, নাকে নাক ঘষে দেয় জাভেদ। শুধু তাই? রেনু তাকায় গভীর দৃষ্টিতে। আর কি কথা বলা, সেটা কম বললেও চলে। তাহলে আমরা ঠিকঠাক আছি। রেনু হাফ ছাড়ার ভাব করে। তুমি কি মনে করো না? আর আমি এদিকে ভাবি, তুমি কি ভাবো? বলতে বলতে জাভেদ স্ত্রীকে ছেড়ে জানালার ফ্রেমে দাঁড়িয়ে যায়। আজ জ্যোৎস্না সম্ভবত। কি ভাবি? কিছুই না। হাসে রেনু, কবিতার মতো বলে। তারপর ভেবে কি তুমি ভয় পাও? কিসের ভয়? হাসে জাভেদ। যে উত্তাল সমুদ্রে নাও ভাসায়, তার আবার কিসের ভয়? এই যে আমি, যেমন আমি সহজ মানুষ না। তুমি তো বললে উত্তাল সমুদ্র, উপমাটা দারুণ। সহজ মানুষ বিরক্তিকর, জীবনে প্রয়োজন একটু রহস্য, একটু রোমাঞ্চ। ভালোবাসো? অদ্ভুত চোখে তাকায় রেনু। সব জেনেও। এই প্রশ্নটার কতবার? রেনু হাসে গা দুলিয়ে। তুমি কিন্তু একবারও জবাব দাও না। ততক্ষণে জাভেদ গুনগুন শুরু করে দিয়েছে। ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময়, চাননি পশর রাইতে যেন আমার মরণ হয়, চাননি পশর রাইতে যেন আমার মরণ হয়। রেনু হাত কামছে ধরে। চলো উঠোনে যাই। জাভেদ হাসে। চলো যাই। নিজের বারান্দায় দাঁড়িয়ে রাফিন দেখছে উঠোনের দোলনায় বসে আছে রেনু আপা আর জাভেদ ভাই। জাভেদ ভাইকে ছোটবেলা থেকে দেখে আসছে রাফিন। এখন বয়স সম্ভবত 45, তবে তেমন বোঝা যায় না। রেনু আপার কড়া শাসনের থেকে গায়ে রোগ বাসা বাঁধেনি এখনও। সুখী দম্পতি। ভাইয়ার গানের কণ্ঠ এখনো ভেসে আসছে। এখন খেলা থেমে গেছে, মুছে গেছে রং। অনেক দূরে বাজছে ঘণ্টা, ঢং ঢং ঢং। এখন যাব অচিন দেশে, অচিন কোনো গায়ে। চন্দ্র কারিগরের কাছে ধবল পঙ্খী নায়, চন্দ্র কারিগরের কাছে ধবল পাঙ্খী নায়। গানের দরাজ কণ্ঠ। এই বাসায় ওদের পারিবারিক ব্যবসায় আজ প্রায় 25 বছর। মানুষের কত রকম ভালোবাসা হয়। জাভেদ ভাই এখনও ওদের ব্যবসার একজন কর্মচারী থেকে গেছেন। রেনু আপাকে বিয়ের সময় শর্ত দিয়েছিলেন, সম্পত্তির কোনো ভাগ তিনি নেবেন না। ওনারা যে থাকা খাওয়া করেন তার জন্য তিনি নিয়মিত টাকা দেন, মানুষ যেন বলতে না পারে টাকার লোভে বিয়ে করেছেন। হেসে ফেলল রাফিন। রেনু আপার বিয়ের সময় ওর বয়স 12 কিংবা 13। কি ভীষণ বিরক্ত হয়েছিল তখন। রেনু আপা এত সুন্দর, মনে হয়েছিল এমন কাউকে বিয়ে করে ফেললো কেন। কিন্তু দিনে দিনে জাভেদ ভাই তাকে অবাক করেছে। বিয়ের কিছুদিন পরই রেনু আপার জরায়ুতে একটা টিউমার ধরা পড়ে। অপারেশনের পর আপার আর বাচ্চা হয় না, তবুও জাভেদ ভাই এক বিন্দু বিরক্ত হননি। আর রেনু আপা যেমন, তার ওপর সেই ঘটনাটা সব মেনে নিয়েও ভাইয়া আপুকে রানীর মতো করে রেখেছেন। দোলনায় হালকা দুলুনি, গান থামে। জাভেদ উঠে দাঁড়ালো, তারপর চুপচাপ দোলনার এক পাশে হাত রাখে। রেনু সেই হাতের ওপর আলতো করে নিজের হাত রাখে। দুইজন দুইজনের দিকে তাকায়।
জাভেদ কিছু বলে খুব মৃদু স্বরে। রেনু স্বভাব মতো হাসিতে ভেঙে পড়ে। বড্ড সুন্দর সে দৃশ্য। চাঁদের আর লাইটের আলোতে উঠোন মাখামাখি, তার মাঝে এদের ভালোবাসা। রাফিনের গা কেমন শিউরে ওঠে। সুন্দর জিনিস দেখতেও যে এত সুন্দর লাগে। হঠাৎ বিয়ে নিয়ে ভাবতে থাকে, আল্লাহ জানেন ওর সংসার কেমন হবে। খুব ভোরে ঘুম ভেঙে রাখি গাছে পানি দিতে দিতে আনমনা হয়ে যায়। বাসায় বিয়ের কথা বলার পর সবাই এত উচ্ছ্বসিত হয়েছে যে সে উচ্ছ্বাস রাখিকেও স্পর্শ করেছে বইকি। পানি দিতে দিতে রাস্তার দিকে তাকায়। খুব ভোর হলেও রাস্তায় লোক চলাচল আছে। ফজরের পরপরের বাতাসটা খুব সুন্দর। রাখির নানু বলতো পবিত্র বাতাস। কাঁচা গোলাপ গাছটার দিকে তাকায় রাখি, ভাবছে সাথে করে নিয়ে যাবে, রাফিনদের বাসার বাগানে লাগিয়ে দিবে। কাল বাবা মা খালা এরা সবাই রাফিনদের বাসায় গিয়েছিল আনুষ্ঠানিক কথাবার্তা বলতে। আরেকটা উদ্দেশ্য ছিল ছেলের বাড়িঘর দেখে আসা। তবে ছেলের বাড়ি থেকে রাখিদের বাসায় আসার তেমন একটা আগ্রহ প্রকাশ করেনি কেউ। সেটা নিয়ে অল্প একটু বিরক্ত হয়েছিল রাখি। মেয়েপক্ষ বলে কি ওদের গুরুত্ব দিচ্ছে না, পরক্ষণে ঝেড়ে ফেলল ভাবনাটা। বিয়ে শাদী সব ঝামেলায় রাখির মন নেই। রাখি আর রাফিন দুজনেই বলে দিয়েছে সাদামাটাভাবে মসজিদে বিয়ে হবে, আর কিছু না। যে কোনো প্রকার অনুষ্ঠান দুইজনই প্রত্যাখ্যান করেছে। এমনকি গায়ে হলুদ পর্যন্ত করবে না, গড়িমসি করে শেষ পর্যন্ত দুই পক্ষই মেনে নিয়েছে। এছাড়ার উপায় নেই। রাফিনের মায়ের চিকিৎসা কালই শুরু হবে। তারপর মনে মনে হাসে, এবার বড় খালামণিকে ঠেসে ধরতে হবে। একটু আগের ভাবনাটা আবার মাথায় আসে। কাঠা গোলাপ গাছটা কেন নিয়ে যেতে চেয়ে রাখি? ওর আর রাফিনের যে শর্ত, তাতে ওরা যে কোনো মুহূর্তে আলাদা হয়ে যেতে পারে। তখন কি গাছটা আবার তুলে নিয়ে আসবে, নাকি থাকবে গাছটা সেই ফাঁকা সংসারে? তারপরও মনের একটা অংশ চায় গাছটা নিয়ে যেতে। মায়ের স্মৃতি, গাছটাও ভালো থাকবে। এখানে যত বড় ড্রামেই থাকুক, ওখানে পাবে বিস্তৃত মাটির স্পর্শ। মায়ের রেখে যাওয়া চিহ্নটা ওর জন্য খুব গুরুত্বপূর্ণ। নিজের ভাই বোনের মতোই মনে হয় গাছটাকে। আজ রুকিও ভরে উঠেছে, মুখের চমক ফিরে এসেছে। মায়ের সাথে বকবক করছে। রাখি আসতে পায়ে কাছাকাছি আড়ালে দাঁড়ায়, শুনতে পায় রুকিয়ার গলা, মা, রাফিন ভাইয়াদের বাড়িটা যেন একটা রাজ্যে প্রাসাদ, তাই না? কিন্তু একটা গাছ হামসামে ভাব আছে, আর রাফিন ভাইয়ের মা এত মার্জিত। তারপর রুটি চাবাতে চাবাতে গলা নামিয়ে বলে, কিন্তু ভাইয়ার বড় বোন রেনু আপাকে কেমন ঘাপলা লাগলো। মারাত্মক সুন্দরী যাই বলো, কিন্তু কেমন যেন কথাবার্তা, তাই না মা? কথাবার্তা যেমনই হোক, ঘাড়ের ওপর একটা আস্ত ননাস থাকা কোনো কাজের কথা না। নীলুফার বেগমের মুখ খুললেন। ওনার 3টা ননাস চোখের সামনে না থেকেও তাদের দৃষ্টি যেন সব সময় নীলুফারের ওপর। ভাইকে কিচ্ছুটি বলে না, ফোন করে রাজ্যের খবরদারি ওনার ওপর। গোদের ওপর বিস্ফোরা কথায় কথায় রাখির আম্মার সাথে তুলনা। উফ! রুটি উল্টে ঘাম মুছতে মুছতে বললেন, আর তো রাখিপু তো কিছুই বুঝবে না, বোঝে কিছু? একটা অনুষ্ঠান করলে কি হতো, নিজের ভালো নিজে না বুঝলে তাকে আর কিভাবে বোঝানো যায়? রাখি অদ্ভুত একটা বিষয় খেয়াল করলো। নিজের বিয়ের কথাগুলো কান পেতে শুনতে ওর ভালো লাগছে। চুলগুলো উঁচু করে খোপা করে ডাইনিংয়ে চলে আসে। হঠাৎ করেই পরিবারটাকে আরও বেশি আপন মনে হয়। কাল চলে যাবে, ইস! এর মধ্যে রুকিয়া 2 হাত উঁচু করে ছুটে এসে রাখিকে জড়িয়ে ধরে। রাখির চোখে হঠাৎ জল চলে আসে। বাবার ঘর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে আসছে। বাবা তো এত ধার্মিক নন, তবে কি মেয়ের প্রস্থান ভেবে আজ তিনি বিচলিত? হঠাৎ এক ঢেউ খুশি এসে যেন স্পর্শ করে গেল রুবিনা সিদ্দিককে। সুখ আনন্দ এসবের সাথে সম্পর্ক তো কবে থেকে চিহ্ন। হাতে মেথি পানি, এটা খালি পেটে খেতেই হবে, রেনুর হুকুম। প্রায় দুপুরে সজিনা পাতার ভর্তা, কখনো করলা ভাজি থাকে ভাতের সাথে। কি এক গাছ লাগিয়েছে যার পাতা চিনির মতো মিষ্টি। সেই পাতা শুকিয়ে হুলস্থুল কাণ্ড। ডায়াবেটিস নিয়ে মেয়েটার চিন্তার শেষ নেই। তার উপর এখন আবার ক্যান্সার। এখন নিশ্চিত এই নিয়েও গবেষণা করছে মাকে কি খাওয়াবে।
কি এক ফলের সন্ধান পেয়েছে, সেটার গাছ কিনতে সাভার চলে যাওয়ার পরিকল্পনা ছিল জাভেদের সাথে। উনি ঠেকিয়েছেন। আজ কত কাজ। মেথি পানি মুখে দিয়ে স্মিত হাসলেন। পানিটা হালকা তেতো, কিন্তু এই মেয়েটা না থাকলে জীবন আরও পানসে হতো। রেনু শাড়ির আঁচল কোমরে গুজে কাছে আসে। মা, আজ ছোট করে হলুদ করলে হয় না? না, রাফিনেরকে আর বিরক্ত করা উচিত হবে না। আমরা মেয়েদের বাড়িঘর দেখব না মা, কাল তো যাচ্ছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে রুবিনা সিদ্দিকা। ছোট ছেলেটার জন্য অনেক ইচ্ছে ছিল, বড় করে বিয়ে দেবেন, অনুষ্ঠান করবেন। কিন্তু হঠাৎ ফিরে তাকিয়ে বললেন, রেনু, বিয়ের মার্কেট তোকেই করতে হবে মা। তুই আর জাভেদ যাবি, আমি লিস্ট দিচ্ছি। তা তো বুঝতে পারলাম মা। বিয়ের পর জামাইয়ের অনেক কর্তব্য থাকে। রাফিন সব জানে তো? রাফিন কোনো অনুষ্ঠান করার পক্ষে না। শোন, বৌভাত মাসখানেক পরে হলেও করতে হবে। তোর বড় ভাইয়েরা আসবে, এখন কথা না বাড়াই। তাও উত্তম বলেছেন। হঠাৎ রেনু গলা চড়ায়, এই যে মতির মা, এখানে কি? বলেছিলাম সব ফার্নিচার মুছতে, এদিকে কিসেরা তুকি সব কয়টা ফাঁকি ভাস। মায়ের কাছে কোনো তদবির করে লাভ নেই। এই সপ্তাহে কোনো ছুটি মিলবে না। ছোট ভাইয়ের বিয়ে কিছু না করেও এত কাজ চলে আসবে। কুটুমবাড়ির লোকজন আসবে। সময় ছুটি চাওয়াটাই তো অবিচোকের মতো কাজ করে। মতির মা থমথমে খেয়ে যায়। সব কটা ফাঁকিবাজ এই বাসায়। গজ গজ করে রেনু আবার মায়ের দিকে তাকিয়ে বলে, আপনার প্রশ্রয়ই এরা এমন হয়েছে। এই সময় কেউ ছুটি চায়? আচ্ছা, আমি যাই, রান্না শেষ করে বাইরে যাব। রেনুর প্রস্থান দেখতে দেখতে রুবিনা সিদ্দিকা আবার হাসলেন। মেয়েটা পুরো পাগল, সব সময় নিজের রান্না করে নাস্তা বানায়। বাবুর্চি রাখা যায় না এ বাড়িতে। কাজের মানুষ অবশ্য বেশ কয়েকজন আছে, সবাইকে ঝাড়ির উপর রাখে। তারপর বারান্দার চেয়ারে বসে চোখ মুছলেন। বিয়ে, ছোট্ট শব্দ, কত স্বপ্ন তা ঘিরে প্রতিটি মেয়ের। একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাখির প্রতি নিশ্চয়ই তার ছেলে কোনো অন্যায় করবে না। রক্তের দোষ তার কোনো ছেলেই পায়নি। তবে বড় ছেলেটা বাবার একটা বদগুণ পেয়েছে, নেশা। বড় বউয়ের আক্ষেপ তার কানে লাগে, কিন্তু কি করবেন? আর চরিত্র, সে বিষয়ে মা হয়ে উনি কিভাবে জানবেন? চোখে জল চলে আসলো। মা হিসেবে অনেক দোয়া করেন যেন অন্তত বাবার মতো চরিত্রহীন না হয় তার সন্তানেরা। রাখিদের বাসাটা বিকেল হতে হতে একেবারে কাছের আত্মীয় দিয়ে ভরে গেল। রাখি অবাক হয়ে তাকিয়ে থাকে। এত করে বলার পরেও বিয়ে উপলক্ষে মানুষের আনাগোনা কেন? বলেছিল সাদামাটা হবে, অথচ কে শোনে কার কথা? দুই মামার পরিবার আর খালা নিজেদের মধ্যে গল্পে মশগুল। রুকিয়ার খালা আর মামা উপস্থিত। একজন চাচা মাত্র এসেছেন। পুরো পরিবেশ যেন বিয়ে বাড়ির পরিচিত আবহে ঢাকা। কিন্তু যেই বিয়ে বাড়ি রাখির একসময় উৎসব মনে হতো, ভালো লাগতো, আজ যেন অকারণে ভারী লাগছে। বাবা কাকে যেন ফোনে খাবারের অর্ডার দিচ্ছেন, রাতে সবাই খেয়ে যাবে। উফ! এর মধ্যে হঠাৎ দরজার কাছে হইচই। নিশা তার নিতু এসেছে, রাখির দুই বান্ধবী। দুইজনের হাতে ব্যাগ, তাতে হলুদ আর মেহেদি। নিশাত রাখির রুমে ঢুকে চেঁচিয়ে উঠল, ওই, আজ তোর কোনো ছাড় নেই রাখি। রাখি তাকিয়েই থাকে, হাসে না। কি করতে চায় এরা? খালাতো বোন সানা একটা হলুদ জামদানি পরে এসেছে। রুকিয়াও একই রকম জামদানি পরে ঘুরে বেড়াচ্ছে। দুইজনকে পাশাপাশি দাঁড় করালে আলাদা করা মুশকিল কে বেশি সেজেছে। শুধু হাসির তফাৎ। রুকিয়ার হাসিটা একটু বেশি চঞ্চল যেন। সাদাব অবশ্য আসেনি। রুকিয়া প্রথমে বুঝতেই পারেনি, পরে হঠাৎ খেয়াল করে। মুহূর্তের জন্য মুখটা কেমন হয়ে যায়। কিন্তু আজ এমন এক রাত যেখানে অন্তত রুকিয়ার মন খারাপ রাখার কোনো সুযোগ নেই। গান ছেড়ে দিয়েছে কেউ, ধুমধারাক্কা শব্দে ঘর কাঁপছে। মেয়েরা উড়াধুরা নাচে ব্যস্ত, হাততালি, চিৎকার, হাসি, কেউ কারো দিকে তাকাচ্ছে না। রাখি খাটের উপর বসে আছে, পা দুটো নামানো, হাত দুটো কোলের উপর শক্ত করে রাখা। চোখের সামনে সব হচ্ছে, অথচ মনে হচ্ছে ও যেন এই ঘরের অংশ না। ছেলেরা সব কিছুই পাঠিয়েছে মাত্র, সে সব দেখছে সবাই। ছেলেরা গোল্ড দিয়েছে 20 ভরি। বিয়ের শাড়ি এত ভারী দেখে রাখির দাম আটকে আসছিল। ছেলেকেও যাবতীয় জিনিস দিয়ে আসতে গিয়েছে সাদাব।
আর রুকিয়ার মামাতো ভাই। রাখি চট করে একটা হলুদ শাড়ি পরে নে দোস্ত। নিশাত খাটে পা ঝুলিয়ে হাসে। রাখি চোখ তুলে তাকায়। মোটেও না, আমি কোনো হলুদ লাগাবো না, তোরা লাগা। নিতু হেসে ওঠে, আরে পাগলি, এটা তো নিয়ম। রাখির গলা এবার একটু চড়া হয়ে আসে। নিয়ম আমি মানছি না, আমি বলে দিয়েছি কোনো হলুদ নয়। ঘরের এক পাশ থেকে কেউ বলে ওঠে, তাহলে মেহেদি তো লাগাবি? সানার সঙ্গে সঙ্গে যোগ করে, হ্যাঁ, মেহেদি ছাড়া কি হয় নাকি? রাখি রেগে যায়, আমি কিছুই লাগাবো না, একদম কিছু না। কয়েক সেকেন্ডের জন্য সবাই চুপ করে যায়। তারপর হেসে উড়িয়ে সবাই আবার নাচে গানে ব্যস্ত হয়। এই দেখো বউ রাগ করেছে। নিতু এগিয়ে আসে। নিশাত নিচু গলায় বলে, রাখি তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? একদিনেরই ব্যাপার। রাখি কিছু বলে না, চোখটা সরিয়ে নেয়। এই একদিনই তো নিজের জীবনে রাখি চায়নি। গানের শব্দ আবার বাড়ে। হাতে মেহেদি দিয়ে দিচ্ছে দুই বান্ধবী। নিচু গলায় বিবাহ পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি করছে। রাখি চুপচাপ বসে থাকে, যেন এই ভিড়ের মাঝেই সে সবচেয়ে একা। কাল বিয়ে, কিন্তু রাফিনদের বাসা দেখলে বোঝার উপায় নেই। রবিনা, সিদ্দিক আর রেনু বসে আছে পাশাপাশি। রেনু আসতে বলল, মা কাল রাতে আপনি হাসপাতালে ভর্তি হবেন। পাগলা ছেলেটা কথাই শুনছে না, কি করি বলো তো? রেনু কি সব ভাবে, তারপর আসতে বলে, মা অনুষ্ঠান করবে না ভালো, কিন্তু আত্মীয়দের বলা প্রয়োজন না। আর বউ বাপের বাড়ি যাবে না, রাফিন কি নিয়ে যাবে, বা জামাই বাজার এসবে রাজি হবে? রুবিনা সিদ্দিক একটা চাপা দীর্ঘশ্বাস ফেললেন। সব কথাই ঠিক বলেছে রেনু, কিন্তু রাফিন এসব লৌকিকতা করবে বলে মনে হচ্ছে না। বড় দুই ছেলে ভাইয়ের বিয়েতে খুশি। ওরা দুই ভাই প্রতি বছর জুনে দেশে আসে গ্রীষ্মের ছুটিতে। নাতি নাতনিদের মুখ মনে করে ওনার মন আর্দ্র হয়। আমরা জীবন নিয়ে যত অভিযোগ করি বা না পাওয়া আমাদের ক্ষতবিক্ষত করুক, তবু কোথাও মায়াও থেকে যায়। জীবন কখনো সুন্দরও মনে হয়। অন্তত রুবিনা সিদ্দিকার মনে হচ্ছে, ইস যদি একসাথে পরিবারকে একবার দেখেও মরতে পারতেন। মা, হ্যাঁ বুঝেছি তোর কথা। তোর চাচা আর ফুপুদের জানিয়েছি, তারা কাল রাতে আসবেন। কেউ বউ দেখতে আপ্যায়ন নিয়ে, তুই ব্যস্ত হবি না, বাইরে খেতে খাবার আনবো। আর রাফিনের নানু বাড়ির লোকও আসবে। এতটুকুই। শেষ দিকে একটু কঠিন শোনায় রুবিনা সিদ্দিকের কণ্ঠ। বাপের বাড়ির প্রতি তার সীমাহীন অভিমান। নিজেদের স্বার্থে এরা রুবিনাকে সারা জীবন এটিএম মেশিনের মতো ব্যবহার করেছে। অথচ রুবিনা একটা রক্ত মাংসের মানুষ। নিশ্চয়ই মনে মনে সবাই রাগ, তাই না মা? রুবিনা মায়ের কঠিন মুখের দিকে তাকায়। আপন মা নয়। এই বাসায় যখন আসে তখন রেনু নিজেও বেশ বড়, কিন্তু এই মানুষকে রেনু ভালোবাসে, কারণ একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে রক্ষা করে মেয়ের মর্যাদা দিয়েছেন উনি রেনুকে। আস্তে হাতে হাত রাখে। মা, কি ভাবছেন? কিছুই না রে, একটা কথা জানিস, বড় লোকের কোনো দোষ নেই বলে স্মিত হাসেন। আমাদের নিয়ে সমালোচনা করবেও না, করলেও কি আসে যায় বল? বৃত্ত সব দোষ ঢেকে দেয়। একদিন দাওয়াত দিতে দামি উপহার দিলেই সবাই সব ভুলে যাবে। তার উপর আমার অসুস্থতা। একটু থামলেন। রাফিন কি করে রে? রেনু ঠোঁটুলটে। আকাশ আর রায়হান এসেছে, গল্প করছে বসে। রায়হান ছেলেটার দৃষ্টি ভালো না, তবে আকাশ ছেলেটা খুব ভালো। তারপর রেনু দীর্ঘশ্বাস ফেলে। অথচ রায়হানের সুখের সংসার আর আকাশের বউ অন্য লোকের হাত ধরে পালিয়ে গেছে। রাফিনের কিছুই ফিল হচ্ছে, বিয়ে বিয়ে না, একটু অস্বস্তির বিরক্তি আছে। কোথাও কি ভালো লাগা নেই। রাফিনের রুমে কোনো ড্রেসিং টেবিল ছিল না। আলমারির আয়নায় কাজে সারত। আজ একটা ড্রেসিং টেবিল এক কোণে দাঁড়িয়ে জানান দিচ্ছে এই রুমে ওর একার আধিপত্য শেষ হবে বলে। একটা আলমারিও এসেছে, রেনু আপার পছন্দের সব। বিয়ের শপিংও আপাই করেছে। রাফিনের জন্য ও রাখিদের বাসা থেকে কিছু এসেছে। দেখতে ইচ্ছে করছে না, চারিদিকে তাকায়। রুমটা খানিক চাপাচাপি হয়েছে বটে, তবে বাড়িটা পুরাতন বলে রুমে বেশ জায়গা। মেঝে লাল সিমেন্টের টাইলস করে লাগানো রাফিন। টাইলস ইচ্ছে করে লাগানো রাফিন আশা করছে মিস রুফাইজার এই মেঝে মন্দ লাগবে না। পর মুহূর্তে অবাক হলো, কেন এরকম ভাবলো? মন্দ লাগলেই বা কি? আকাশ আর রায়হান এক কোণের কাউসে বসে তাস পিটাচ্ছে। একবার ওদের দিকে দৃষ্টি দিল। আকাশ বেশ গুছিয়ে চলা মানুষ, শুধু ওর জীবনটা এলোমেলো।
আর রায়হান চানাচুর খাচ্ছে, কিছু মেঝেতে ফালাচ্ছে, কিছু নাক কুচকে নিল রাফিন। এসব কি করছে? সামনে গিয়ে দাঁড়ায় রাফিন। রায়হান নির্বিকার গলায় বলল, চানাচুর খাচ্ছি। তোর রুমে বসে খাওয়া শেষ চানাচুর, বউ এলে এই রুমে আসাও তো নিষিদ্ধ হয়ে যাবে। আকাশ হাসল না, শুধু তাস নামাতে নামাতে বলল, তোর মতো লুচ্চার জন্য তাই ঠিক। রায়হান থামল না, বরং আরও দুষ্টুমি ভরা গলায় বলে উঠল, আরে ধুর, রাফিন তো ব্যাচেলার পার্টি দেওয়া হলো না এখনও। রাফিন বিরক্ত চোখে তাকালো, ব্যাচেলার পার্টির দরকার নেই, এটাই তো সমস্যা। রায়হান চোখ বড় করে বলল, তুই কিছুতেই রোমান্স দেখছিস না? এক রাতের জন্য হলেও ব্যাচেলার লাইফের মজাটা উপভোগ কর। সব সময় এত নির্লিপ্ত কেন তুই? আকাশ এবার কড়া গলায় বলল, চুপ কর তো, তুই তো বলবি লুচ্চা কোথাকার। রায়হান ঠোঁট বাঁকিয়ে বলল, আরে আমি খারাপ কিছু বলছি না, একটু গান, একটু আড্ডা, চাইলে একটা মেয়ে মানুষ, নাচ আর গান, এই তো। ব্যাচেলার পার্টি মানেই তো খারাপ না, মানুষটা শেষবারের মতো ফ্রি থাকবে, সেটুকুও না। চল গুলশানের কোনো ক্লাবে যাই। রাফিন ধীরে সোফায় বসে পড়ল, ক্লান্ত করে বলল, আমি ফ্রি সবসময় রায়হান, বিয়ের পরও থাকবো। এটাই তোর আর আমার মধ্যে, এইটাই পার্থক্য। অন্তত বিয়ে আমার জন্য একটা শেকল হবে না। রায়হানের কথা বাড়ালো না, আকাশ তাস গুছিয়ে রাখল। রাফিন দুই বন্ধুর মুখের দিকে তাকায়, দুইটা মানুষ সম্পূর্ণ বিপরীত যেন। রায়হান যেমন উড়নচণ্ডী আর বেপরোয়া, জীবনে অভ্যস্ত, আকাশ ঠিক উল্টোটা, নিজের মান সম্মান আর আদর্শ ওর কাছে খুব বিশাল কিছু। তখনই রেনু আপা প্রবেশ করলো, খেতে এসো ভাইয়েরা। দুই বন্ধু উঠে দাঁড়ালো, এই বাসার খাবার ওদের খুব পছন্দ। রাফিন আপার দিকে তাকায়, আপা ঘোমটা দিয়ে রেখেছে। রাফিন বলেছিল রায়হান সম্পর্কে, তাই হয়তো। রাফিনের খুব হতাশ লাগে ভাবতেই রায়হানের নিজের একটা মেয়ে আছে। না, মেয়েদের সাথে জোর জবরদস্তি সে করে না, যা হয় উভয় পক্ষের ইচ্ছায়। কিন্তু তবুও ভাবতে আপাদমস্তক জ্বলে ওঠে রাফিনের। অথচ বউয়ের সাথে কী ভাব নিয়ে থাকে, যেন কত স্ত্রী অন্তপ্রাণ। আকাশ আর রাফিন অনেক বুঝিয়েও লাভ হয়নি, ইদানিং রাফিন বরং এড়িয়ে চলে। রাখিদের বাসার আসর ভাঙতে ভাঙতে রাত 11টা প্রায়। সবাই চলে গেল, বড় খালা আর সানা রয়ে গেল শুধু। রাখি খুশি হয়ে গেল। সাদাফ আর রুকের বিয়ের কথাটা সেভাবে বলা হয়নি, হঠাৎ মনে হলো, আল্লাহ, কাঠ গোলাপের গাছ তো পাঠাতে হবে। রাফিনকে বলা তো উচিত বিষয়টি, তাই বলে এত রাতে ফোন। অস্থির হয়ে পায়চারি করতে লাগলো, আজ না বললে কাল কিভাবে পাঠাবে। ফোন হাতে নিল, রাখির নাম্বার স্ক্রিনে দেখে রাফিন একটু অবাক হলো। বন্ধুদের বিদায় দিয়ে বিছানায় গাইলিয়ে দিল মাত্র। একা থাকার শেষ দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আজ ভালো আছি আলহামদুলিল্লাহ, কাল কেমন থাকবো জানি না। রাখি কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল। সেটা আমার অবস্থা বলে খানিক চুপ দুইজনে। শুনুন, রাখি শুরু করলো, বলুন। আমার একটা গাছ আছে কাঠ গোলাপের, আমার মায়ের হাতের লাগানো। মায়ের একটা জীবন্ত স্মৃতি বলতে পারেন। আপনাদের বাসার বাগানে কি সেটার স্থান হবে? দারুণ অস্বস্তি নিয়ে বলল রাখি। রাখির কণ্ঠের এই অস্বস্তিটুকু রাফিনের কান এড়ালো না। ওর হৃদয়ে হঠাৎ কেন একরাশ করুণা ঝাঁপিয়ে পড়ল। মায়ের স্মৃতি? আচ্ছা, আমাদের বাগানে কি মায়ের লাগানো কোনো গাছ আছে? সহসা এই প্রশ্ন ওর মাথায় টোকা দিল। রাফিন চুপ করে আছে দেখে রাখি স্মিত কণ্ঠে বলল, আচ্ছা সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। সংবিত ফিরে পেল যেন রাফিন। কি বুঝতে পেরেছেন? সবসময়ের মতো এক লাইন বেশি নিশ্চয়ই। শব্দ করে হাসলো। কাল সকালে আমি নেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। রাখির বুক চিরে একটা স্বস্তির নিঃশ্বাস বের হয়ে এলো। ধন্যবাদ। আর একটা কথা, আমাদের কখনো বিচ্ছেদ হয়ে গেলেও গাছটা আপনার কাছে রাখবেন। কথাটা বলতে বলতে রাখি কেন যে বিষণ্ণ হয়ে গেল। রাফিন খানিক চুপ থাকলো। যে সংসারে নিজে হয়তো থাকবেন না, সেখানে নিজের মায়ের স্মৃতি রেখে যাবেন। হ্যাঁ, কারণ মানুষের পা আছে, মানুষ চলে যেতে পারে, কিন্তু গাছের পা নেই। তার সবটুকু বেঁচে থাকা শেকড়ে এক জায়গায় থাকলে গাছটা টিকে থাকে। রাফিন বলতে চাইল, মানুষেরও শেকড় আছে, সেটা প্রথিত থাকে হৃদয়ের গভীরে, মায়ার ভালোবাসা রূপে। মানুষ যতই দূরে যাক, যাদের সাথে মায়া বেঁধে যায়, শেকড়টা সেখানেই রয়ে যায়। কিন্তু বলা হলো না। আল্লাহ হাফেজ, শুভরাত্রি বলে ফোন রেখে ভাবতে লাগলো, রাখি কি আদৌ পারবে বিয়ে করেও কোনো মায়ায় না জড়াতে?
একটা গাছের প্রতি যার এত মায়া, কোথাও কি কিছু ভুল হচ্ছে? সকালে নাস্তার টেবিলে রাখি সাদাব এবং রুকের বিয়ের প্রসঙ্গটা তুলল। খেতে খেতে ওর খালা বললেন, আমি তো ভেবেছি তুই আর তোর বর যাবি বিয়ের কথা বলতে, ব্যাস। রাখির এবার ধৈর্যশ্রুতি ঘটল। মানে রাখি বিয়ে করার কারণই হচ্ছে রুকিয়ার আর বিয়েটা হয়ে যাওয়া। এই বিষয় নিয়ে কোনো রকম দীর্ঘ সূত্রিতা রাখি বরদাস্ত করবে না। তুমি আজকে আমাদের সাথে কথা বলে যাও। আমার বাবার খুব শখ ছিল নিজের মেয়ের বিয়েটা সুন্দর করে ধুমধাম মতো দিবেন। সেসব শখ বাবা পূরণ করুক রুকিয়াকে দিয়ে। রুটি ভাজি চিবোতে টিবোতে বলল রাখি। রুকিয়া আর সানা দুজনে নাস্তা নিয়ে ড্রয়িং রুমে আসছে, টিভিতে কিছু একটা দেখছে। রাখির কথাগুলো রাখি নতুন মায়ের খুব পছন্দ হলো। তার মুখ দেখে বোঝা যাচ্ছে ওর বাবা কিছু বলছে না, চুপচাপ খাচ্ছে। তুই কি আমাকে অবিশ্বাস করছিস? স্বভাব মতো নাটক করে বলল ওর খালা। আরে না, কিন্তু আমি চাই রুকিয়ার বিয়েটা 15 দিনের মধ্যে হয়ে যাক। রাখির বাবা মুখ তুলে মেয়ের দিকে তাকালেন। আজকে মেয়েটা চলে যাবে। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, রাখি এসব আলোচনা পরেও করা যাবে, আমি বরং তোমাকে অন্য কিছু বলি। রাখি বাবার দিকে তাকায়, কি বাবা? নাস্তা শেষ করে ঘরে এসো। খেতে খেতে কিছু একটা ভাবছিলেন সানজিদা বেগম হঠাৎ করে বলে বসলেন, রাহাত, তোমার সম্পত্তি 2 মেয়ের নামে ঠিকমতো ভাগ করে দিয়েছে তো? না, মানে নিজের কোনো ভাই নেই, কিন্তু দুঃসম্পর্কের ভাইরা তো আছে, সেই বিষয় নিয়েই বলবো আপা। সানজিদা বেগম সন্তুষ্ট হলেন। রাহাতের 2টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাট নিশ্চয়ই রুকিয়া পাবে, আর রুকিয়া পাওয়া মানে তার ছেলের পাওয়া। এছাড়াও আছে ব্যবসা জমানো টাকা। হঠাৎ করে বিধবা হয়ে টাকার মূল্যটা সানজিদা বেগম ভালো মতো বুঝতে পেরেছেন। টাকার কাছে দুনিয়ায় অন্য সব কিছু মূল্যহীন, তাই পেটে ক্ষুধা রেখে মুখে লাজ এই জিনিসটা তার চলে না খুব একটা। রাখি খুব বিরক্ত হয়ে গেল। কী সব কথা? বাবার মুখের দিকে তাকালো, বাবাকে কেমন বিমর্ষ দেখাচ্ছে। তারপর ড্রয়িং রুমে সানা আর রুকিয়ার দিকে তাকালো। একটা প্রশ্ন উকি দিল মনে। সানা বেশিরভাগ সময় মায়ের বাড়িতেই থাকে, বিশেষ করে মিস ক্যারেজের পর রুকিয়াকে কি শান্তিতে থাকতে দিবে সানা? নতুন মা রাফিনের বোনকে নিয়ে চিন্তিত। তিনি কি বিষয়টা ভেবে দেখেছেন? আর সানার বিষয়টা কি? সানার হাজব্যান্ড সরকারি চাকরি করে, বেতন ভালো, নিজস্ব কোয়ার্টারে থাকে। সানা কেন থাকে না শ্বশুরবাড়ি? তারপর অবাক হলো নিজে কী সব ভাবছে। রোকিয়ার সাথে সানার একটা উষ্ণ শীতল সম্পর্ক। রোকিয়া সানার থেকে বেশ ছোট, বছর 4 হবে। রোকিয়াকে ছোটবেলায় সানা উত্ত্যক্ত করত। রোকিয়া ছিল নাদুস নুদুস, আলাভোলা টাইপ। সানা আসলে হিংসা করত, রাখি বেশি আগলে রাখত তাই। এরপর বড় হতে হতে সম্পর্কটা আরও শীতল হয়। সাদাফের প্রেমে পড়ার পর রুকিয়া অবশ্য সানার সাথে খাতির করতে মরিয়া ছিল। সানা অবশ্য পাত্তা দিত না। সানা কেমন যেন রুকিয়া খেতে খেতে তাকায়, না কুঁচু টাইপ। আর এত ঠোটকাটা, বাপরে বাপ, আপু আরেকটু ভাজি নিবে? এত তেল দাও কেন তোমরা ভাজিতে? আমাকে 1 গ্লাস পানি এনে দাও তো। ভাব নিয়ে কথাগুলো বলল সানা। রুকিয়া ব্যস্ত ভঙ্গিতে উঠে গেল পানি আনতে। সানার ফোন ভেজে উঠল। স্ক্রিনের নিজের বর আনিসের নাম্বার দেখে চোখের পাশ কুঁচকে গেল বিরক্তিতে। রাহাত সাহেব নিজের ঘরে বসে আছেন। সকাল 9টা বাজে। বরযাত্রী নেই, কোনো অনুষ্ঠানের বড় বাড়ি নেই, তবুও 50 লোকের খাবারের আয়োজন করেছেন। কাল অনেক রাত অবধি সালেহার সাথে কথা বলেছেন মনে মনে। বড় মেয়ের বিয়ে এত আড়ম্বরহীন, এত চুপচাপ হয়ে যাচ্ছে, ওনার ভালো লাগছে না। মৃত মানুষকে জবাব দেওয়ার দায় নেই, তবুও থেকে মন ভার হচ্ছে, কি জবাব দেবেন সালেহাকে। বাবার ঘরে আসতে প্রবেশ করল রাখি, ওর পিছু পিছু বাকিরা, রুকিয়া আর সানা নেই অবশ্য। রাখি বাবার পাশে বসলো। আজ বাবাকে কেমন যেন লাগছে। ওর নিজেরই ইচ্ছে করছে এই বয়সে বাবাকে জড়িয়ে নেয়। বিয়ে মানে যদি নতুন সূচনা হয়, তাহলে পুরাতন মানুষের সাথে বিচ্ছেদ এত পোড়ায় কেন? আমার 2টা ফ্ল্যাট বলে মাথা উঁচু করে তাকালেন। একটাতে আমরা থাকি, আর পাশেরটা ভাড়া দেয়া। রাখি বাবার দিকে তাকায়। কয়েকজন বন্ধু মিলে এই বিল্ডিং করেছিল ওর বাবারা। প্রত্যেকে 2টা করে ফ্ল্যাট পেয়েছে। এই বিল্ডিং এর নাম শান্তিনিবাস। স্বাভাবিকভাবেই আমার 2 মেয়ে 2টা পাবে,
আমি চাচ্ছি যেটাতে আসি সেটা রাখিকে দিব, আর যেটা ভাড়া দিচ্ছি সেটা রুকিয়ার থাকুক। রুকিয়ার বিয়ের পর ভাড়াটাও ওর অ্যাকাউন্টে যাবে। একটা ছোট শ্বাস নিলেন। আর এই ফ্ল্যাটটা রাখি থাকবে, তবে ওর মালিকানায় যাবে আমরা দুজন যখন থাকবো না। আসলে রুকি তো কিছু করে না, পড়ছে, তাই যে ফ্ল্যাটটা থেকে ভাড়া আসে সেটা ওকে দিলাম। কথা শেষ করার আগে রাখি ফুপিয়ে উঠল হঠাৎ। কি বলছে সব? রাহাত সাহেব হাসলেন। মেয়ের মাথায় এক হাত রাখতেই রাখি সেই হাতের ওপর হাত রেখে আরও কেঁদে ফেলল। মারে, অর্থ সম্পদ খুব বাজে জিনিস, তার ওপর তোরা দুইটা বোন, আমি সব কিছুই ভাগাভাগি করে দিতে চাই। এটা অন্যায় কিছু না, তোদের অধিকার। তবুও রাখি ধাতস্থ হতে পারছে না। সানজিদা বেগম রাহাতের বিচক্ষণতায় খুশি হলেন। যাক, রুকিয়ার খরচ ওনার ছেলের বহন করা লাগবে না। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা আছে, তার নমিনি আমার 2 মেয়ে আর নীলুফার। ব্যবসা রানিং, সেটা রাখির নামে হলেও আমার কিছু হয়ে গেলে সেটার ভাগিদার 3 জন হবে, রাখি, রুকিয়া আর নীলুফার। আমাদের গ্রামের বাড়িতে যা আছে সব আমি 3 বোনের নামে দিয়ে দিয়েছি। শুধু আমার একটা ঘর আর কিছু ধানি জমি আছে, সেগুলো নীলুফারের নামে। রাখির অসহ্য লাগছিল সব কিছুই। বাবার জন্য এসব বলাও তো যন্ত্রণার। বাবা নিজেই তো রাখির জন্য একটা সম্পদ। আমার কি আজ এসব শোনার কথা বাবা? অভিমানী কণ্ঠ রাখির। রাহাত সাহেব ঘড়ির দিকে তাকালেন। আমি আর রাখি একটু একা থাকি, এদিকে আয় বলে মেয়েকে ডাকলেন। রাখি আর ওর বাবা পুরাতন ছবির অ্যালবাম দেখছে। বাবা আর মায়ের বিয়ের ছবি, জন্মের পর রাখি, বড় টিপ দেয়ার রাখি, মেঝেতে হামাগুড়ি দেয়া রাখি, মায়ের ছবির উপর হাত রাখলো রাখি, মা বাবার বিয়ের ছবি, মায়ের সমস্ত গয়না রাখি পেয়েছে। মায়ের ছিল প্রায় 15 ভরি স্বর্ণ। রাখি ঠিক করেছে 2 মামার মেয়েকে কিছু, সানাকে কিছু আর রুকিয়াকে কিছু দেবে, তবে মায়ের বিয়ের গহনা ও নিজের কাছে রাখবে। জানিস, প্রথম দিন তোকে স্কুলে দিয়ে আমি তোর ক্লাসরুমের বাইরে দাঁড়িয়েছিলাম, একটু পরপর উকি দিয়ে দেখছিলাম তুই কি করছিস। তুই কিন্তু শান্ত মতেই ক্লাস করেছিলি। হ্যাঁ, রাখি হাসে। অথচ রুকিয়াকে নিয়ে যখন প্রথম স্কুলে যাই কি কান্নাকাটি করেছে ও। রাখির বাবা মেয়ের একটা হাত নিজের হাতে তুলে নিল। আর তোর মা যখন মারা যায় সেই রাতে তুই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলি, যেন মা গিয়েছে, বাবা যদি চলে যায়। আমি হয়তো অনেক ভালো বাবা হতে পারিনি, কিন্তু আমি তোকে অনেক ভালোবাসি। বলতে বলতেই কণ্ঠ ভেঙে আসলো রাহাত সাহেবের। সামলে নিয়ে আবার বললেন, আমি তোকে এজন্য ওই বাড়িতে বিয়ে দিচ্ছি না যে তারা খুব বড় লোক। ছেলেটার ব্যাপারে আমি বিস্তর খোঁজ খবর নিয়েছি। একটা মানুষের আসল হলো তার চরিত্র। এদিক দিয়ে সবাই সুনাম করতে বাধ্য হয়েছে। রাখি বাবার কাঁধে মাথা রাখে। কতদিন এভাবে গল্প করা হয়নি বাবার সাথে। কেন করা হয়নি? ছোট্ট নিঃশ্বাস ফেলে রাখি। রাহাত সাহেব মেয়ের হাতে আবার চাপ দেন। তবে মা সব জানাই সঠিক বা শেষ তা নয়। কখনো যদি মনে হয় ওই বাসাটা বা ওই মানুষটা তোর জন্য সঠিক না, সেদিন মনে রাখবি তুই একা না, সেদিন বাবার কাছে ফিরে আসবে বাবার মেয়ে। রেনু একটা লাল কাতান পড়েছে, সাথে বিয়ের গয়না। আয়নায় দাঁড়িয়ে ঘুরে নিজেকে দেখছিল, নিজের দিকে নিজেই মুগ্ধ দৃষ্টি দিচ্ছিল। রাফিন, জাভেদ আর আকাশ যাবে মসজিদে। মা আর রেনু মেয়েদের বাড়ি যাবে। না গেলেও হয়তো হতো, কিন্তু রেনুর খুব ইচ্ছে বউয়ের বাপের বাড়ি দেখা। তাছাড়া যাওয়া তো উচিত, তাদেরও তো মন চায় অল্প বিস্তার আপ্যায়ন করতে। আজকে এই বাসাতেও বিয়ে বাড়ির খাওয়ার আয়োজন করা হচ্ছে। চুরি পড়তে পড়তে আনমনা হয় রেনু, নিজের দিকে তাকায়। তখনই বাথরুমের দরজা খুলে বের হয় জাভেদ। মাশাআল্লাহ, বউ তোমাকেই তো বউ বউ লাগছে। রেনু হাসে, আসো আবার বিয়ে করি। আয়না দিয়েই দেখে জাভেদ বিছানায় ওর রাখা পাঞ্জাবি আর পায়জামা হাতে তুলে নিচ্ছে। আবার বিয়ে? সেই সুযোগ যদি পাও, বরকে আমি থাকবো মানে? কণ্ঠে তেজ প্রকাশ পায়। জাভেদ চুলে চিরুনি চালাতে চালাতে বোকা হাসে। তুমি বলো, তোমার সাথে আমার মানায়? এত যখন জানো মানায় না, বিয়ে করেছিলে কেন? এত যখন জ্ঞান তোমার, খোঁচা দেয় রেনু। বরং বলো তুমি আমার কত দোষ, কত খুঁত।
জাভেদ থতমত খেয়ে যায়, আরে দূর, আমি তো মজা করছিলাম, তুমিও না, খোপায় ফুল দেবে না, এনে দেই। প্রসঙ্গ বদলায় জাভেদ। লাভানা রেনু ইচ্ছে করে মুখ আঁধার করে রাখে। কিছুদিন জাভেদকে এর জের পোহাতে হবে নিশ্চয়ই। এভাবে নিজের গুরুত্ব ধরে রাখে রেনু, ভালোবাসা, অভিমানে আর আহ্লাদে। রাফিন পাঞ্জাবি পরে তৈরি, এমন একটা অচেনা অনুভূতি হচ্ছে। জাভেদ ভাই পিঠ চাপড়ি দিল। আকাশ আতর মাখিয়ে মুসকে মুসকে হাসছে। রায়হানের আর একটা দাওয়াত পড়ে গিয়েছে, তাই আসেনি। শ্বশুরবাড়ির দাওয়াত। রায়হান আবার বউকে খুব হাত করে রাখে। বের হওয়ার আগে বাবার ঘরের দরজায় দাঁড়িয়ে এক মুহূর্ত থামল। ভেতরটা আগের মতোই, ওষুধের গন্ধ, নির্বিকার আলো আর সেই অসহ্য নীরবতা। আজ যে শুধু পার্থক্য একটাই, রেনু আপা পাশে দাঁড়িয়ে আছে। রেনু খুব পরিপাটি, সবসময়ের মতো লাল কাতেনে পুরাই বিয়েবাড়ির একটা অনুভব জাগিয়ে তুলেছে যেন। আঁচল হাতে ঠিকঠাক করে ধরা, চোখে মুখে হাসি। নার্স উঠে দাঁড়িয়ে সালাম দিল, স্যার জেগে আছেন। রাফিন বরাবরের মতো বলল, আসসালামু আলাইকুম বাবা। চেনা দৃশ্যের পুনরাবৃত্তি হলো। ওর বাবার চোখ একবার নড়ল, রাফিনের মুখে আটকে রইল 1 সেকেন্ড। তারপর সিলিংয়ের দিকে শব্দ নেই, ইশারা নেই। রেনু ধীরে এগিয়ে এলো, গলায় নিখুঁত মমতা জড়ানো, বাবা কেমন আছেন? আমরা এসেছি আপনাকে দেখতে। চেয়ার টেনে বসলো, খুব যত্ন করে বাবার হাতের ওপর নিজের হাত রাখলো। হাতটা নিস্তেজ, ঠান্ডা। রেনুর আঙ্গুলে কোনো কাঁপুনি নেই, কিন্তু আহসান সাহেবের হাত যেন ঘামছে। আজ রাফিনের বিয়ে বাবা, আপনি দোয়া করবেন। রাফিন খুব দায়িত্বশীল ছেলে, বিয়ের পর সংসার ব্যবসা সব ঠিকঠাক সামলাবে ইনশাল্লাহ। রাফিন তাকিয়ে আছে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। দায়িত্ব আর কর্তব্যটুকু পালন করলো কেবল। কিছুক্ষণ পর রেনু নার্সের দিকে তাকিয়ে বলল, আপনি একটু বাইরে যাবেন, আমি 2 মিনিট বাবার সাথে একা থাকতে চাই। নার্স দ্বিধা করল না, দরজা বন্ধ হলো। ঘরের বাতাস হঠাৎ যেন বদলে গেল। রেনু উঠে দাঁড়ালো, সৌজন্যের মুখোশটা ধীরে ধীরে খুলে গেল। খুব নিঃশব্দে সন্তর্পণে বাবার খুব কাছে ঝুঁকে দাঁড়ালো। রেনুর গলা এখন নিচু, ধারালো। এই অবস্থায় আপনাকে দেখলে কি তৃপ্তি লাগে জানেন? একটু থামলো। আপনি তো কথা বলতে পারেন না, ভালোই হয়েছে। আমার কথা কাউকে বলতে পারবেন না, আমি অন্তত আপনার প্রতি আমার ঘৃণা জানাতে পারবো। আপনি আর বলতেও পারবেন না দুধ দিয়ে সাপ পুষছেন। আহসান সাহেবের চোখ দুটো হঠাৎ নড়ল, খুব সামান্য। রেনু হেসে ফেলল, সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। ভয় পাচ্ছেন এখন এত দেরিতে? ধীরে বাবার কানে কাছে মুখ নামিয়ে আনলো। আপনি ভেবেছিলেন পার পেয়ে যাবেন, কিন্তু জানেন কিছু কিছু হিসাব সময় নেয়। আজ আপনার শরীরটা নড়তে পারে না, আল্লাহর বিচার যাকে বলে। রেনু হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো। দরজায় কিসের শব্দ যেন। আবার সেই পরিচিত শান্ত মুখ আর হাসি। বাবা দোয়া করবেন। হালকা করে বাবার কপালে হাত ছুঁয়ে নিল। জীবনে কিছু মুহূর্ত এমন থাকে, সেটা নিজে অভিজ্ঞতা করার আগে সেটা সম্পর্কে যত ভবিষ্যৎবাণী করা হোক, সব ছাপিয়ে যায় তার অনুভব। কবুল বলার মুহূর্তটি রাখির জন্য ঠিক তাই ছিল। কেমন একটা অচেনা অনুভূতি। সত্যি বিয়ে হয়ে যাচ্ছে, নামের আগে মিসেস বসবে। আশপাশের সবার উল্লাস আর আলহামদুলিল্লাহর শব্দ ছাপিয়ে ওর মনে গুনগুন করতে লাগলো বান্ধবী নিশাতের কথাগুলো। আজ রাখিকে সাজিয়েছে ওর 2 বান্ধবী, নিতু আর নিশাত। ওরা 3 জন ছেলেবেলার বন্ধু। নিশাত সাজিয়ে দিতে দিতে বলে, রাখি বিয়ে হওয়ার পর কারো স্ত্রী হয়ে গেলেই শুধু সম্পর্কটা বুঝতে পারবি, তার আগে না। কারণ এতদিন তুই কারো মেয়ে, কারো বোন, এই সম্পর্কগুলো বুঝেছিস। যে সম্পর্কে তুই কখনো ছিলিস না, সেটা নিয়ে মনে মনে যত ধারণাই করিস, বাস্তবতা তার ঠিক উল্টো। রাখি আয়নায় বিভ্রান্ত হয়ে তাকায়, মানে নিশাত হেসে ফেলে। বিয়ের যৌবিক দিক তোকে নিতু বানিয়েছে, আমি বলি আত্মিক দিক নিয়ে। তোরা জানিস কানাডা প্রবাসী খালাতো ভাইয়ের সঙ্গে আমার ফোনে বিয়ে হয়েছে। আমি যে এই ভদ্রলোকের ওপর কত বিরক্ত সেটাও জানিস। তবু মা বাবা কেউ কিছুই বুঝলো না। একটু থেমে নিশাত আবার বলে, আমাদের তো স্পর্শের কোনো বিষয় নেই, কিন্তু বিয়ের পর বড় হবার পর ওর প্রতি আমার একটা অধিকার বোধ জন্মালো। ভালোবাসি কিনা জানি না, তবে একবার ওর এক মহিলা কলিগের সঙ্গে ছবি দেখে আমি ভেঙে পড়েছিলাম। নিতু অবাক হয়ে তাকায়, তুই তো তখন পুরো যুদ্ধ ঘোষণা করে ফেলেছিলি। নিশাত মাথা নাড়ে, হ্যাঁ, ঝগড়া কান্নাকাটি সব একসাথে। কারণ ও আমাকে শুনিয়ে শুনিয়ে ওই কলিগের প্রশংসা করত। তখন ও আমাকে প্রশ্ন করেছিল, আমি যদি তোমার পছন্দের না হই
তাহলে তুমি এত কষ্ট পাচ্ছ কেন? কথাটা বলেই নিশাত একটু থামে, নিতু মুখ খোলে। আসলে বিয়ের পরপরই আমরা মানসিকভাবে একটা টান অনুভব করি। বিয়েটা যদি ভয়ঙ্কর বা জোর জবরদস্তি না হয় তাহলে মেনে নেওয়া ভালোবাসা খুব কঠিন না। নিশাত রাখির ঠোঁটে লিপস্টিক দিতে দিতে বলে, হ্যাঁ সেটাই, আমি ওকে কখনো বলিনি ভালোবাসার কথা, শুধু হুঁশিয়ার করে দিয়েছি আমি তার স্ত্রী, তাই তার সবটুকু ভালো লাগা ভালোবাসা আমার চাই। রাখি হেসে ফেলে, সাথে নিতুও। নিতু মজা করে বলে, কি মেরে বাবা, নিজের ভালোবাসার খবর নেই কিন্তু অধিকার বুঝে গেছে। রাখি আয়নে নিজেকে দেখে ধীরে বলে, ভালোবাসা যদি এমন নিঃশব্দে আসে, টেরি পাওয়া যায় না, তবে বা আসলোই না, হতে পারে না। সব সময় কি এক সূত্রে সবাই বাধা পড়ে? নিশাত নরম গলে বলে, ভালোবাসা আসাটাই স্বাভাবিক, না আসাটাই বরং সন্দেহজনক। ভদ্রলোক হ্যান্ডসাম আসছেন, মার্জিত আর পয়সাওয়ালা, কিন্তু ভুঁড়িও নেই। তোর প্রেমে পড়াটাই নিয়তি, মজা করে নিতু। কেউ নাম ধরে ডাকতে রাখি বাস্তবে ফিরে আসে ভাবনা থেকে, মনে মনে ভাবে কিন্তু আমাদের তো কোনো বাঁধনে জড়ানো বারণ। বিদায়ের সময় রাখি একদমই চায়নি কান্নাকাটি করতে, ভেবেছিল শক্ত থাকবে, কিন্তু হঠাৎ রুকিয়া এসে জড়িয়ে ধরতে রাখি ভেঙে পড়ল। রুকিয়া রাখির বুকের ভেতর ঢুকে গেল, ঠিক সেভাবে যেভাবে 5 বছর বয়স থেকে বোনের সঙ্গে বিছানা ভাগ করত। 17 বছরের রাখি তখন পরম মমতায় বোনকে আগলে রাখত। এই তো মাত্র সেদিন রুকিয়ার আলাদা শোবার ব্যবস্থা হলো। আপু, ভেজা মুখ তুলে রুকিয়া তাকে, আমাকে মাফ করে দিও, আমি রাগ করে কত কিছু বলেছি তোমাকে। রাখি রুকিয়ার মুখের দিকে তাকায়, কিছু বলার আগে চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কিছু বলবে কিন্তু তার আগেই রুকিয়া ওকে ছেড়ে দেয়। বিছানায় রাখা একটা ডায়েরি দেখে বলে, দেখো আপু, আমার ডায়েরির পাতায় পাতায় লেখা তোমার কথা। তুমি আমার বন্ধু, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আবার তুমি আমার সুপার হিরো। রাখি এবার হেসে ফেলে, এই ডায়েরিটা ছেলেবেলায় রুকিয়াকে এনে দিয়েছিল নিজেই। নাক টেনে চোখ মুছে নেয়, ভালো থাকিস তিতলি সোনা। রুকিয়া এবার শব্দ করে কেঁদে ওঠে, তোমাকে ছাড়া থাকবো কিভাবে, ভোর রাতে এসে কাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাবো। রাখি কোনো উত্তর দেয় না, কী বা বলবে, কিছু কথা উত্তর হয় না, শুধু বুকের ভেতর কষ্ট বিষাদ হয়ে জমে থাকে। রাখি উঠে দাঁড়ায়, চোখ মুছে নিজেকে শক্ত করে, যেতে হবে, এই সত্যিটা এখন আর এড়ানোর কোনো উপায় নেই। নতুন বউ আর বরকে নিয়ে গাড়িটা ধীরে ধীরে গলির মুখ ছাড়িয়ে বড় রাস্তায় উঠল। জানালার কাঁচে বিকেলের শেষ আলো এসে পড়ছে, সে মিশ্রমান রোদের আলো রাখির গালে পড়ছে। রাখি কাঁদছে, তবে শব্দ নেই, শুধু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। রাখি মুখ ফেরায়নি, জানালার বাইরেই তাকিয়ে আছে। বাইরের গাছগুলো ছায়া ফেলে ফেলে পেছনে সরে যাচ্ছে, আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। গাড়ির ভেতর নিঃশব্দতা, এমন এক নিঃশব্দতা যেখানে কথা বললে যেন অপ্রয়োজনীয় মনে হবে। রাফিন একবার তাকালো রাখির দিকে, আবার চোখ ফিরিয়ে নিল। বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি, এই কান্নার সঙ্গে ও নিজেই কোথাও জড়িত, অথচ কিছুই করার নেই। শেষ বিকেলের আকাশটা আজ অদ্ভুত রকম শান্ত, রং কমে আসছে, আলো নিভু নিভু, শহরের কোলাহল যেন একটু থেমে গেছে। শুক্রবার মানুষ পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছে শুধু। দূরে মসজিদের মিনার থেকে ভেসে আসে মাগরিবের আজান। গাড়িটা একটু ঝাঁকুনি দিয়ে মোড় নিল। রাফিন কাশি দিয়ে খানিক গলা পরিষ্কার করে বলল, মিসেস রুফাইজা, আমি মাকে নিয়ে হসপিটালে যাব, বাসে আপনাকে নামিয়ে দিয়েই। রাখি শুধু চোখ নামিয়ে শুনল, মিসেস রুফাইজা না, শুধু রাখি, নয়তো রুফাইজা বলতেই হবে। রাফিন স্মিত হাসে, আচ্ছা আপনি বাসায় গিয়ে রেস্ট নিয়েন। রাফিন কণ্ঠটা খুব স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আজকে অনেক আত্মীয় আসবে, শাড়ি পরার দরকার নেই, নিজের যেটা আরাম লাগে সেটাই পরবেন, নিজের মতো থাকবেন। রেণু আপা বিভিন্ন কথা বলবে, নিজের মতো জবাব দিবেন। কথাগুলোতে কোনো আবেগ নেই, আবার অবহেলাও নেই, দায়িত্বের মতো শোনালো কেবল। রাখি হালকা মাথা নেড়ে বলল, আমি এত জবাব দিতে প্রস্তুত নই। রাফিন পকেট থেকে টিস্যুর প্যাকেট বের করে দিয়ে ওর দিকে বাড়িয়ে দিল। হাত বাড়াতে গিয়ে একটু থামলো, তারপর এগিয়ে দিল। স্পর্শ হলো না। শিখতে হবে আমাদের বিয়েতে, আপনি নিজের মত থাকতে চাইলে পারতে হবে, বলল সংক্ষেপে। রাখি টিস্যু নিল, একবার তাকলো রাফিনের দিকে, আবার চোখ নামিয়ে নিল। গাড়ির ভেতর আবার নীরবতা নামলো। রাফিনদের বাসায় কোনো বিয়ে বাড়ির মতো আয়োজন নেই।
তবু বাগানের এক পাশে কাঠগোলাপের গাছটা চোখে পড়তে রাখির মনে অদ্ভুত এক প্রশান্তি ঝাঁপিয়ে পড়ল। রাফিন আগেই ওকে গাছটা দেখিয়ে দিল। ওই যে গাছটি সুরক্ষিত জায়গায় যেন ঝড়েও ভেঙে না যায়। রাফিন হাসে। আপনাদের বাগান খুব সুন্দর তো, মুগ্ধ দৃষ্টি দিচ্ছে রাখি। এগুলো রেনু আপার মায়ের ডিপার্টমেন্ট, আপনার ভালো লাগে না? আমার ফুল ভালো লাগে, কিন্তু কাদামাটি, কেঁচো, গোবরের সার, এসব দেখলেই গা গুলায়। রাখি জবাব দিল না। ওরও এসব নিয়ে অস্বস্তি হয়। ওরা সিঁড়ি বেয়ে ততক্ষণে দোতলায় বাসার ভেতরে প্রবেশ করেছে। রাখি হালকা ধূপের ঘ্রাণ পাচ্ছিল। পুরাই একটা পুরাতন জমিদার বাড়ির মতো আবহ। আলো জ্বলছে, তাও কেমন হলদেটে। এ সময় রেনু আপা বেরিয়ে এলে রাফিন বলল, মিস আপা, রুফাইজাকে নিয়ে যাও, আমি মায়ের সাথে হাসপাতালে যাই। মা তৈরি তো? রেনু আর রুবিনা সিদ্দিকা আগেই চলে এসেছিলেন। হ্যাঁ মা তৈরি, কিন্তু নতুন বউ বরণ তো করতে হবে, এত তাড়াহুড়োর কি আছে মা বউকে? রাফিন এক হাত তুলে থামল। আপা, কোনো স্টুপিড নিয়ম হবে না। উনি মিষ্টি পায়েস এসব খাবেন না, আর কোনো বাহুল্য আলাপও হবে না। প্রতিদিন সন্ধ্যার মতো তুমি চা নাস্তা করো। রুফাইজাকে নিয়ে মেহমান আসলেও কিছু নিয়ে বাড়াবাড়ি করবে না। রাখি পায়ের ভর বদল করলো রাফিনের মুখে। রুফাইজা নামটা ভালো লাগছে। মানুষ পর্যবেক্ষণ করা ওর শখ। রেনু আপার মুখের দিকে তাকে বুঝতে পারলো বেচারা আশাহত হয়েছে। হঠাৎ মায়া লাগলো, কেন যেন বলে ফেললো, চলুন আপা, কী নিয়ম আপনাদের? আমি কিন্তু মিষ্টি বেশি খাই না। রেনুর মুখ উজ্জ্বল হয়ে উঠল হঠাৎ, যেন অমাবস্যার রাতে হঠাৎ জ্যোৎস্না নামলো। খপ করে রাখির হাত ধরে ভেতরে নিয়ে গেল। রাফিনও কথা বাড়ালো না, বিরক্ত হলো খানিক। রাখির বোকামিতে মেয়ে মানুষ মানে এরকম অযথা কথা, বাহুল্য দরদ, আবার এটা বললে খেপে যাবে। রুবিনা সিদ্দিকা পুরো তৈরি হয়েছিলেন। রাখি পাশে বসতে হাসি মুখে নিজের গলার চেইনটা খুলে রাখির গলায় পরিয়ে দিলেন। রাখির ভালো লাগলো, একটা আপন আপন অনুভূতি, অচেনা নয় যেন। তারপর এক হাত ধরে বললেন, নিজেকে এ বাড়ির একজন সদস্য মনে করবে। নতুন বউ, ছেলের বউ এসব মাথায় আনবে না। তারপর রেনুর দিকে তাকে বললেন, রেনু, কিছু খাওয়াতে হবে। রাখি প্রমোদ গুনল। রেনু কয়েকটা লাড্ডু এনে বলল, আমি জানি তুমি মিষ্টি খাও না রাফিনের মতো, তে বাদাম, তিল, কিশমিশ, খেজুর আর তিসির লাড্ডু করেছি। রাখিবা সত্যি সত্যি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রেনু রাখিকে ওর ঘরটা দেখিয়ে দিল। ঘরটা বেশ বড়, লাল সিমেন্টের মেঝে, জানালাগুলো কাঠের। জানালার পাশে একটা কাঠের খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা। বাহ, নিজের ঘরটার কথা হঠাৎ মনে হলো রাখির, যেটা ছিল একান্ত নিজের জগৎ। রাফিন কোথায় কে জানে। এই শাড়ি বদলে একটা সুতি শাড়ি পরে নিও, তোমার বরের খবরদারিতে বিয়ের খাটো সাজাতে গেল না বলে রেনু বেরিয়ে গেল। রাখি দরজাটা আলতো করে ভিজিয়ে দিল। ব্যাগ একটা হালকা সবুজ সুতি শাড়ি বের করলো, ব্যাগ খুলে। রংটা শান্ত, চোখে লাগে না। ওয়াশরুম নিয়ে ওর বাতি কাছে ইতস্তত করে ঢুকে গেল। ঢুকতেই ল্যাভেন্ডার এয়ার ফ্রেশনারের ঘ্রাণ নাকে লাগলো। বাথরুম পুরো শুকনো, টাইলস ঝকঝকে। রাখি সন্তুষ্ট হলো, শাড়ি বদলে নিল। সব জেন্টস ফেসওয়াশ, শ্যাম্পু, সুগন্ধি, আরও কি সব। ভদ্রলোক শৌখিন বোঝা আসছে, নিজের জিনিসগুলো রাখতে হবে ভাবতে লাগলো রাখি। ছেলেদের ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করলো আপাতত রাখি। বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে নতুন লাগছে না, আবার পুরনো নয়। বইয়ের মতো তো কিছুই নেই। ব্যাগ খুলে ক্রিম বের করলো আর চিরুনি। এ সময় দরজায় হালকা নক। আসসালামু আলাইকুম, আসতে পারি? রাফিনের কণ্ঠ। রাখি একটু থমকে গিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, বসুন, আসুন। রাফিন ঢুকলো। অন্য ঘরে তৈরি হচ্ছিল। বোতাম আটকাতে আটকাতে ভাবলো, আপনি শাড়ি বদলে ভালো করেছেন, রিল্যাক্স থাকবেন। রাফিন আলমারির আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। ঘরে দুজন মানুষ, অথচ শব্দ নেই। রাখি খাটের পাশে বসে রাফিনকে দেখছে না, আবার না দেখেও দেখছে। রাফিন আয়না একবার চোখ তুলে তাকালো, চোখাচোখি হলো না। আমরা কি একে অপরকে তুমি বলতে পারি না? আমি আসলে এত আপনি বলতে পারি না, আর মা তো আমাকে তুই আর তুমি দুইটাই বলেন। রাখি হাসলো। আমারও আপনির চেয়ে তুমি বলতে ভালো লাগে। আগে বলবে না কি? তুমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো। রাখি কিছু বলে না, দুই চোখে ক্লান্তি ভর করে, কিন্তু জানে এখন আরও কিছু মানুষের সাথে পরিচিত হতে হবে।
কিছুতে এড়াতে পারছে না, সেই জালে ফেসেই গেল মনে হচ্ছে। দূর হঠাৎ একটা চমৎকার ঘ্রাণ নাকে প্রবেশ করলো, রাফিনের পারফিউমের ঘ্রাণ। রাফিন বেরিয়ে যাওয়ার আগে ফিরে তাকালো, রেস্ট নাও, মন না চাইলে কিছু করবে না। রাখি ভাবলো, বাহ, কত সহজে তুমি বলতে পারছো এই লোক। রাফিন গাড়ি চালাচ্ছে ধীরে। গাড়ির দরজা বন্ধ হতে বাইরে হাসপাতালের কোলাহলটা হঠাৎ কেটে গেল। রুবিনা সিদ্দিকা পাশের সিটে বসে আছেন চুপচাপ, হাতের ব্যাগটা শক্ত করে ধরে রেখেছেন, চোখ দুটো জানালার বাইরে, কিন্তু দেখছেন না কিছুই। রাফিন ধীরে শ্বাস নিল। আজ ওর মনে অনেক প্রশান্তি। মা খুব শান্ত স্বরে বলল, ডাক্তার আসলে খুব পজিটিভ ছিলেন। রুবিনা সিদ্দিকা মুখ ফেরালেন। আমি বুঝেছি ফার্স্ট স্টেজ, তাই না? কণ্ঠে কম্পন আছে, কিন্তু ততটা ভেঙে পড়া নয়। উনি ভয় দেখাননি অন্তত, কারণ ভয় পাওয়ার জায়গা নেই মা। রাফিন বলল, ফার্স্ট স্টেজ, এটা আমাদের পক্ষে। গাড়ির ভেতর আবার নীরবতা নামলো। এই নীরবতা স্বস্তির। রুবিনা সিদ্দিকার চোখ বন্ধ করলেন। মনে মনে কত যে দোয়া ভেসে উঠছে, হিসাব নেই। আল্লাহ রাফিনের সংসার দেখার সুযোগ দিও। একটাই আকুতি, হঠাৎ কি মনে হলো অপারেশনের পর আবার কেমো লাগবে। কথাটা শেষ করতে পারলেন না তিনি। রাফিন তৎক্ষণাৎ বলল, ফি আমানিল্লাহ মা, কেমো মানে তো শেষ হয়ে যাও না, বরং এটাই চিকিৎসার অংশ, তোমার অল্প লাগবে ইনশাল্লাহ। রুবিনা সিদ্দিকা হালকা হাসলেন। রাতের ঢাকা অনেক আলো ঝলমলে, রাস্তায় যেমন আছে। রাফিন গাড়ি চালাতে চালাতে ভাবছে, অপারেশন এই সপ্তাহে করে ফেলতে হবে, আরও কিছু টেস্টের পরে ডাক্তার ডেট দিবেন। রুবিনা সিদ্দিকা হঠাৎ বললেন, আমি জানি বিয়েটা তোর ইচ্ছেতে হয়নি, কিন্তু একদিন বুঝতে পারবি সংসার আর সঙ্গী কত গুরুত্বপূর্ণ। রাফিন কিছু বলে না, একটা কষ্ট, একটা দীর্ঘশ্বাস চাপা দিয়ে রাখে হৃদয়ে। ওর মা বিয়ে, সংসার, স্বামী আর স্ত্রীর সম্পর্ক নিয়ে এত পজিটিভ একটা মানুষ, অথচ নিজের জীবনে ওনার না হয়েছে স্বামী, সুখ না পেয়েছেন একটা সুন্দর সংসার। বাসায় ফিরে রাফিন নিজের ঘরের দিকে রওনা দিল। রাত হয়ে গেছে। রুমে ঢুকেই স্বভাব মতো বাতি জেলে দিয়ে বিছানায় রাখিকে আবিষ্কার করে। খানিক অবাক হয়ে তাকে রইল। তারপর মনে হলো রাখি এখন ওর স্ত্রী। এদিকে রাখি শাড়ি পরে ঘুমিয়ে আছে, ডান পাশে কাত হয়ে চুলগুলো মুখের এদিক সেদিক পড়ে রয়েছে। বাতি জ্বালাবার পর হালকা ভুরু কুঞ্চন হলেও ঘুমের ব্যাঘাতের কোনো লক্ষণ দেখা গেল না। রাফিন কতক্ষণ তাকিয়েছিল জানে না, তারপর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ঘুমাবার সময় এ যাবত কাল রাফিন লুঙ্গি পরত, আজ থেকে লুঙ্গি সুখ বিসর্জন দিতে হবে মনে হচ্ছে, কারণ রাখির শাড়ি দেখে বুঝতে পেরেছে ওর লুঙ্গি ঘুমের মধ্যে বিন্যস্ত থাকবে না। হুশ করে মুখ দিয়ে বাতাস বের করলো। ওয়াশরুমে একটা মেলি ঘ্রাণ দেখতে পেল। ওয়াশরুমে মেয়েদের ফেস ওয়াশ, শ্যাম্পু আরও কী সব যেন। মুখ ধুয়ে আয়নায় নিজেকে দেখলো। রাফিন রে ভাই, তোর নিজস্ব স্বাধীনতার দিন শেষ। রেনু আজ অনেক ক্লান্ত, সারাদিন বিয়ের ছুটোছুটি, তারপরে মেহমানদের মেহমানদারি করে মা আর ভাইয়ের জন্য বসে বসে অপেক্ষা করছিল। যাক, মায়ের খবরটা শুনে স্বস্তি পেয়েছে। দুইজন মায়ের মেয়ে রেনু, একজন মা ওর জন্মদাত্রী, আরেকজন হচ্ছে ওর পালক মা। সারা দুনিয়ার মধ্যে যদি ভালোবাসার মানুষ বেছে নিতে বলা হয়, রেনু ওর রুবিনা মাকে বেছে নিবে দ্বিধাহীন চিত্তে। কিন্তু ওর দুজন মায়ের জীবন ছিল অভিশাপের মতো। এই বাড়ির দেয়ালে লেখা আছে সে অভিশাপ এবং নির্যাতনের কথা। নিজের ঘরের দিকে রওনা দিল রেনু। জাভেদের সাথে দুপুরের পর থেকে অনেকটা লুকোচুরি খেলছে। বেচারা নানাভাবে চেষ্টা করছিল বউকে বাগে আনতে, কিন্তু পারেনি। ওর জীবনে এই আরেকটা পাগল। ওর রুবিনা মায়ের বিচক্ষণতার আরেকটি প্রমাণ। বিয়ের সময় যতটা রেগেছিল এই বিয়ে নিয়ে, এখন ততটাই পরিতৃপ্ত এবং সন্তুষ্ট। ঘরে ঢুকে তাজ্জব হয়ে গেল। সমস্ত ঘর বেলির গন্ধে মৌমো করছে। রেনুর প্রিয় ফুল ড্রিম লাইটের মৃদু আলোতে দৃষ্টি গেল বিছানায়। চোখ বড় হয়ে গেল রেনুর। বিছানায় গোলাপের পাপড়ি ছড়ানো, ঠিক যেমন থাকে বিয়ের প্রথম রাত। আজ প্রথম রাত। রাফিন আর রাখির ওদের ঘরে এসব করা হয়নি, অথচ রেনু, যার বিয়ের বয়স প্রায় 22, তার ঘরে এই আহ্লাদ। জাভেদের উপস্থিতি বুঝতে পারল রেনু, তাই দ্রুত ওয়াশরুমের দিকে হাঁটা দিতে চাইল, কিন্তু পারল না। জাভেদ শক্ত করে জড়িয়ে নিল। সারা তো আদিক্ষেতা করা লাগবে না। তোমার কিছু মনে পড়ছে না রেনু? না, তোমাকে ঠিক আজকে আমাদের বিয়ের দিনের মতো লাগছে। আচ্ছা, তুমি কি আবে যৌবনের পানি পান করেছ? রেনু হেসে ফেলল। তোমার কি মনে আছে বিয়ের প্রথম দিন
আমি তোমাকে কি বলেছিলাম? হ্যাঁ, আমি ঘোমটা তুলতেই তুমি গম্ভীর কণ্ঠে বলেছিলে আপনি 2 রাকাত নফল নামাজ আজকে বেশি পড়বেন। জিজ্ঞেস করুন কেন? আমি জিজ্ঞেস করতেই তুমি বলেছো একটা আলকাতরার ড্রাম হয়ে আমার মতো সাদা গোলাপের বর পেয়েছেন, তাই। আপনাকে আর আমাকে পাশাপাশি দেখলে মনে হবে কালির ড্রামের ওপর একটা গোলাপ ফুল পড়ে গেছে। রেনু এবার ঠোঁট কামড়ে হাসছে, জাভেদও আসে। হাসির রেশ কাটতে কাটতে জাভেদ রেনুর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। রেনু চোখ বন্ধ করলো, ক্লান্ত শরীরটা হালকা হয়ে এলো। জাভেদের বুকের কাছে মাথা রাখতে মনে হলো এই একটা স্থান শুধু রেনুর নিজস্ব। এই মানুষটা একদম নিঃস্বার্থভাবে ওকে ভালোবাসে। জাভেদ ধীরে বলল, জানো, এত বছর পরেও তুমি আমার সবচেয়ে সুন্দর অভ্যাস, আর তোমার পাশে আসলে আমি 1 কৌটা কালো রং। রেনু হালকা উত্তর দিল না, হাত বাড়িয়ে জাভেদের আঙুলগুলো শক্ত করে ধরলো। এই ধরাটুকুতেই সব কথা বলা হয়ে গেল। শোনো, আধার আছে বলেই না আলোর অস্তিত্ব আছে। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি অপেক্ষায় থাকো বিয়ের রাতের মতো। তাহলেই হয়েছে, নিচে ঘুমোতে হবে শেষে। ডিম লাইটের আলো নিভে এলে ঘরটা আরও আধার হয়ে গেল। গোলাপের পাপড়ির উপর দুজন পাশাপাশি শুয়ে পড়ল, ঘনিষ্ঠ আলিঙ্গনবদ্ধ হয়ে। হঠাৎ রেনুর মনের আসমানে একটা মুখ বিদ্যুৎ চমকের মতো উঠল যেন। কেঁপে ওঠে রেনু। জাভেদ মুখ তুলে তাকায়। দক্ষ অভিনেত্রীর মতো সামনে নেয় রেনু। মনের ভেতর ক্রমশ পাপ বোধ বাসা বাঁধে। রেনুর কোনো দেহের পাপ নেই, কিন্তু মনের পাপ, সেটার কি হবে? যত্ন করে বছরের পর বছর যে পাপ সন্তর্পণে বয়ে চলেছে, এর থেকে রেনু মুক্তি চায়। কিন্তু মানুষের মন বড় বিচিত্র। ভালোবাসা মুষ্টিবদ্ধ হলে তা কখনো হয়তো ফিকে হয়ে আসে, কিন্তু যে ভালোবাসা ধরা দেয় না হাতের মুঠোতে, তা অক্ষয় একক্ষত হয়ে রয়ে যায় কোথাও। পরদিন রাখির ঘুম ভাঙে স্বভাব মতো খুব ভোরে। ঘুম ভেঙে একটু অবাক হয়ে যায় রাখি। ঠিক মুখোমুখি ওর পাশ ফিরে শুয়ে আছে রাফিন। নেটের পর্দা ভেদ করে ভোরের আলো ঘরে প্রবেশ করছে। একজন পুরুষের সাথে একটা ঘরে এই প্রথম রাখির রাত্রি যাপন। নিজের শাড়ির অবস্থা দেখে নিজেই চমকে যায়। আল্লাহ ছি, কালোসে ছিল সালোয়ার কামিজ পরা, কিন্তু এত টায়ার্ড ছিল। ধুর, ঘড়ি দেখে নেয়, নামাজের সময় এখনও আছে। উজু করে নামাজের হিজাব ওরা মাত্রই খেয়াল করলো রাফিন এখন উঠে বসেছে। ঘরটা বেশ বড়, 2 জন পাশাপাশি নামাজ পড়ে নিল। রাখির অভ্যাস ভোরে বারান্দায় দাঁড়ানো, হালকা ব্যায়াম। আস্তে করে বারান্দায় গিয়ে দাঁড়ালো, দেখে একজন মালি গাছে পানি দিচ্ছে। কাল ভালো করে দেখা হয়নি, কি চমৎকার একটা বাগান। রাখির মুখে হাসি ফুটে উঠল। সকালে তুমি কি খাও? রাফিনের কণ্ঠ ভেসে আসলো একদম পাশ থেকে। কখন যে পাশে এসে দাঁড়িয়েছে টের পাইনি রাখি। নাকে আবার সে মিষ্টি কিন্তু স্ট্রং ঘ্রাণ লাগলো। বাপরে, সকালে উঠে পারফিউম। আমি আগে হালকা ব্যায়াম করি, তারপর লেবু পানি, ভেজানো ছোলা খাই, এরপর সেদ্ধ ডিম আর খেজুর। ওরে মাশাআল্লাহ, আমিও এগুলো খাই, তবে ব্রেড খাই একটা হলেও। আমি জগিং করি। বলদা গার্ডেন আছে না আশেপাশে? দৃষ্টি তখনও বাগানের দিকে। রাফিন বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। হ্যাঁ, কাছাকাছি। একটা সময় খুব যেতাম জানো। ওখানে 2টো অংশ, সাইকি আর শিবলি। সাইকি মানে আত্মা, শিবলি মানে প্রকৃতির দেবী। রাখি অবাক হয়ে তাকায়। এইটা তো জানতাম না। বাহ, ওখানে কি যে গাছ! শাপলা হাউস আছে, ক্যাকটাস, অ্যান্থুরিয়াম, আর্কিড, বুকুল, আমাজন লিলি আর বিশাল পদ্মপুকুর। সকালে গেলে পুকুরের ওপর যেন কুয়াশা ঝুলে থাকে। পদ্ম ফুলগুলো ঠিক তখনই সবচেয়ে সুন্দর লাগে। রাখির চোখে অন্যরকম আলো দেখা দেয়, মুখে মৃদু হাসি। পদ্মপুকুর, আমি পদ্ম খুব পছন্দ করি। রাফিন একটু নরম গলায় বলে, রবীন্দ্রনাথ ঠাকুর বলধা গার্ডেনের ক্যামেলিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন। জয় হাউসে বসে জানতেন কথিত আছে এই পদ্মপুকুরে পদ্মপাতায় একটা ছোট বাচ্চা অনায়াসে ভেসে থাকতে পারবে। রাখি মুগ্ধ হয়ে শোনে, শেষটায় মুখখানাতে অবিশ্বাস খেলা করে। যাহ, তবে এইসব জায়গা কখনো আছে ভেবেই ভালো লাগে। এখনও আছে। রাফিনের মুখে হালকা বিষণ্ণতা নামে। আসতে কিন্তু আগের মতো না। ইদানিং পার্কে অশ্লীলতা অনেক বেড়েছে। পরিবার নিয়ে গেলে বা একা গেলে অস্বস্তি লাগে, খুব খারাপ লাগে ভাবতে মানুষ কত নিচে যে নামতে পারে দৈহিক তাড়নায়। রাখি চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দুঃখের এমন জায়গা তো নিরিবিলি থাকার জন্য
মানুষ কেন সব সৌন্দর্য এভাবে পায়ে মারায়? তারপর হঠাৎ সংকুচিত হয়। আমার মনে হয় রান্নাঘরে যাওয়া উচিত। রাফিন শব্দ করে হেসে ফেলল। ভালো বউদের যাওয়া অবশ্যই উচিত, কিন্তু গেলেই তো সেই নিয়মের বেড়াজালে আটকা পড়ে যাবেন। রাহাত সাহেব চুপ করে বসে আছেন। বড় মেয়েকে ছাড়া আজ সকালটা তার কাছে কেমন বিবর্ণ লাগছে। রুকিয়া এখনো ঘুমিয়ে ভেঙে টেবিলে আসেনি। সারা রাত বলা যায় কান্নাকাটি করেছে। মাত্র রাখি ফোন করেছিল আগামীকাল আসবে। ভাবতে ওনার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। নীলুফার নাস্তা দিতে দিতে স্বামীর দিকে তাকায়। রাখি কাল আসবে ভালো, এবার রুকিয়ার বিয়ের কথাটাও হওয়া উচিত। আপা কি রুকিয়ার বিয়ের কথা কিছু বলেছে? উৎসুকভাবে তাকায় নীলুফার। রাখি আসুক বলতে হবে। একটু নীরবতা। নীলু, ঘরটা জলদি ফাঁকা হয়ে যাবে তাই না? হ্যাঁ, ভাবতে আমারও অবাক লাগছে। রুকিয়ার এমন কিছু বয়স না, তবে সাদব ছেলে হিসেবে ভালো, চেনা জানা, তাই একটা স্বস্তিও আছে। তা তো অবশ্যই। খেতে খেতে আনমনা হয়ে যান রাহাত সাহেব। মেয়েটা কী খাচ্ছে কে জানে। খাবার টেবিলে রাখির জন্য রেনু ইতিমধ্যে জমকালো আয়োজন করে ফেলেছে। সে ভোরে উঠে কাজে লেগে গেছে মতির মা আর জবেদাকে নিয়ে। জবেদার বয়স কম, কিছুদিন হলো এসেছে কাজে। রেনুর কাণ্ড দেখে রাফিন শুধু হালকা হাসছে। রেনু রাফিনের দিকে তাকিয়ে কপট রাগ দেখায়। হাসছিস কেন রে? আপা, রুফাই যে এসব খায় না, আমার মতো স্বাস্থ্যসম্মত খাবার খায়। মা কোথায়? রেনু মাথা নাড়ল। নিজের একটা ক্লোন কোথা থেকে ধরে আনলি রে? যাক ভালো, আমি যাই মাকে ডেকে আনি। রাখি ডাইনিংয়ে এসে একটু আড়ষ্ট হয়ে যায়। কত নাস্তা টেবিলে, সব কি বাসায় করা? কি করলো? এসব খেতে পারবে? রাফিন হেসে বলে। রাখি রাফিনের প্লেটের দিকে তাকায়। নিজে কি সুন্দর করে ভালো ভালো খাবার নিয়ে বসেছে। মুখে কিছু বলল না, নিজের প্লেট টেনে নিল। পরোটা নিতে যাবে এমন সময় রাফিন বলে উঠল, ভালো বউয়ের মতো সব মেনে নিবে বলে তো আর আমাকে বিয়ে করনি। তুমি এরকম করলে আমার খুব অস্বস্তি হবে যখন ভালো জামের দায়িত্ব এড়িয়ে যাব। রাখি অসহায়ভাবে তাকালো রাফিনের দিকে, তারপর প্রশ্ন করল, আপনার মায়ের ব্যাপারে ডাক্তার কি বলল কাল? আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। ক্যান্সার মাত্র ফার্স্ট স্টেজ, একটা অপারেশন, তারপর নিয়মিত কেমো আর ফলো আপ করলে ইনশাল্লাহ মায়ের তেমন বিপদ নেই। আলহামদুলিল্লাহ। রাখির মুখ উজ্জ্বল হয়ে উঠল। তুমি বলার কথা ছিল সম্ভবত আমাকে। রাফিন হালকা হাসে। রাখি চোখ তুলে তাকে কিছু বলবে, ঠিক তখনই রেনু আর রুবিনা ডাইনিংয়ে চেয়ার টেনে বসলেন। রেনু তাড়াতাড়ি করে মায়ের প্লেটে সব কিছু সাজিয়ে দিতে লাগলো। রাখি তাকিয়ে তাকিয়ে দেখছে, সবই স্বাস্থ্যসম্মত খাবার। রবিনা সিদ্দিকের সামনে ছিল আধা সেদ্ধ 2টা ডিমের সাদা অংশ, এক টুকরো লাল আটার রুটি, অল্প সেদ্ধ ছোলা, কয়েক টুকরো শসা, টমেটো আর চিনি ছাড়া 1 কাপ গ্রিন টি। ডায়াবেটিসের জন্য কোনো মিষ্টি নেই। ক্যান্সারের কথা ভেবে অতিরিক্ত তেল বা মশলা কিছু রাখা হয়নি। রাখি তাকে তাকে দেখছিল সব নিজে কি যে নিবে। ওমা, কিছু তুমি নিচ্ছ না কেন? রেনুর প্রশ্ন। রাখি অপ্রস্তুতভাবে হাসলো। তখনই রেনুর মনে হলো রাখি তো এসব খাবার খায় না। মা, আপনি খুঁজে খুঁজে পুরো রাফিনের ডুপ্লিকেট কোথায় পেলেন? রবিনা সিদ্দিকা অল্প হেসে রাখির দিকে তাকালেন। সকালের আলোতে খুব স্নিগ্ধ লাগছিল রাখিকে। অল্প ঘুমটা টানা মাথায়। তোমার বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আমি কাল যাব ভাবছি। যাওয়া উচিত, বিয়ের পর এটাও একটা নিয়ম। রেনু ততক্ষণে রাখির প্লেটে সেদ্ধ ডিম, খেজুর আর সেদ্ধ ছোলা তুলে দিল। ওটস খাও। খাই, ধন্যবাদ আপা, কাল থেকে আমি করে নেব, আমাকে দেখে দিয়েন। কোনো প্রয়োজন নেই, সবার জন্য করতে পারলে তোমার জন্য পারবো, খাও এখন। রেনুর কণ্ঠটা একটু হুকুমের মতো শোনালো। রাফিন আলতো হেসে ফেলল। রেনু আপা রান্নাঘরে কাউকে ঢুকতে দেবে না। মারা যাবার আগে প্রয়োজনে জম রেখে যাবে পাহারায়। রাফিন, কাল তুই রাখিকে ওদের বাসায় দিয়ে আসবি। আমরা তো অনুষ্ঠান করছি না, তারপরে কিছু নিয়ম থাকে। মা, তুমি ভালো করেই জানো, কোনো নিয়ম পালন করতে আমি পারবো না। রুফাই যে নিজেই যেতে পারবে। আমি তো বলি ও বরং কিছুদিন থেকে আসুক, কারণ আজ ডাক্তার দেখানোর পরেই তোমার অপারেশনের তারিখ দেবে ডাক্তার। রাখি চুপচাপ খেতে লাগলো, কিন্তু কোথাও একটা খারাপ লাগা কাজ করলো। বাবা নিশ্চয়ই আশা করে বসে থাকবে। তাছাড়া বিয়ে, খালার সাথে রুকিয়ার বিয়ের আলাপ, সেটাও করা উচিত। সকালে ঘুম ভেঙে সানা কিছুক্ষণ বিছানায় বসে রইল। আড়মোড়া ভাঙলো। পাশে আনিস শুয়ে আছে। আনিস আর সাদা প্রায় এক বয়সী। আনিস দেখতে ভালো, খারাপ না। মানুষের চেহারা এক অদ্ভুত জিনিস।
মানুষ খারাপ হলে সুন্দর চেহারা দেখলেও মনে তার কোনো প্রভাব পড়ে না। সুন্দর চেহারাটা তখন বিষাক্ত মনে হয়। আবার অসুন্দর মানুষের ক্ষেত্রে তাই মানুষের মন যদি ভালো হয় তাহলে একটা অসুন্দর মানুষও সুন্দর হয়ে ওঠে। তবুও চারদিকে বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতা, ভেতরের সৌন্দর্য নিয়ে কেউ ভাবে না। সানার সঙ্গে আনিসের বিয়েটা হঠাৎ করেই হয়ে যায়। সানার ফুপু সম্বন্ধ এনে দেন। সানা পড়াশোনায় বেশি দূর করেনি। ভাই বোনের মধ্যে একমাত্র সাদাব যেমন মেধাবী, পড়াশোনার ব্যাপারে তেমন পরিশ্রমী। এই কারণেই মা সাদাবের প্রতি এত দুর্বল। সানার পড়াশোনা করতে মোটেও ভালো লাগতো না। ইন্টারমিডিয়েট কষ্ট করে পাশ করেছিল, অনার্সে ভর্তি হয়ে পড়া হচ্ছিল না। আর সানার মা যেরকম মানুষ, এসব নিয়ে সারাক্ষণ কথা কাটাকাটি লেগেই থাকতো। বিশেষ করে ওর মা টাকার খোঁটা দিত। পরিশেষে সানা লেখাপড়া ছেড়ে দেয়। বিয়ের প্রস্তাব আসতেই তাই ওর মা আনন্দের সাথে রাজি হয়ে যায়। যেহেতু প্রস্তাব ফুপু আর চাচা এনেছে, বিয়ের খরচের বড় অংশ তারাই দেবেন। এই কারণে সানার মা পুরো বিষয়টা তাদের উপর ছেড়ে দেয়। প্রাথমিক খোঁজখবর যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়া হয়। সানা খুশি ছিল, মায়ের সঙ্গে তার একটুও বনিবনা হতো না। মা আর মেয়ের স্বাভাবিক ভালোবাসা ছিল, আবার রাগারাগিও চলত। বিয়ের পরপরই সানা কনসিভ করে, কিন্তু সে বাচ্চাটা টেকেনি। প্রথমে সামান্য রক্তপাত হয়েছিল, সানা গুরুত্ব দেয়নি, ভেবেছিল স্বাভাবিক কিছু। কিন্তু 2 দিন এরকম হওয়ার পর একদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথা বাড়তে থাকে। আনিস তাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তাররা দ্রুত ব্যবস্থা নেন, কিন্তু ততক্ষণ এক দেরি হয়ে গেছে। পরদিন সকালে ডাক্তার খুব শান্ত গলায় জানালেন বাচ্চাটা আর নেই। শুধু তাই নয়, ভেতরে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। সময়মতো চিকিৎসা না হয় সানার জ্বরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবন বাঁচাতে অপারেশন করতে হয়েছে। ডাক্তার স্পষ্ট করে কিছু বলেননি, শুধু বলেছেন এখন সবচেয়ে জরুরি হচ্ছে রোগীর জীবন, ভবিষ্যতের কথা এখনই ভাববেন না। কিন্তু সেই ভবিষ্যৎ নিজের মতো করে এসে দাঁড়ায় সানার সম্মুখে। 2 মাস চিকিৎসা চলে, ঔষধ, ইনজেকশন, নিয়মিত চেক আপ। একটা বাচ্চা মিসক্যারেজ হলে আর একটা বাচ্চার জন্য ভেতরে অস্থিরতার জন্য দ্বিগুণ হয়ে যায়। শেষ পর্যন্ত একদিন ডাক্তার খুব সাবধানে কথাটা বললেন, আমরা চেষ্টা করেছি, কিন্তু আপনার স্বাভাবিকভাবে কনসিভ করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সানা সেদিন কিছু বলেনি, কাঁদেনি, শুধু জানালার বাইরে তাকিয়েছিল। মনে পড়ে বাচ্চাটা চলে যাওয়ার জন্য কে দায়ী। আনিসের একটা কুৎসিত রূপ হঠাৎ সানার দৃষ্টিগোচরে আসে। কি ভয়াবহ সে বাস্তবতা! একজন নারী গর্ভাবস্থায় আরও বেশি ভঙ্গুর থাকে, মানসিকভাবে দুর্বল থাকে। তাই সানা সেদিন তুমুল বাহাস করে, শব্দে শব্দে 2 জন যেন নরক তুলে আনে। সানার শাশুড়ি বার 2 থামবার চেষ্টা করে, কিন্তু সেই থামাবার ভাষা ছিল। পুরুষ মানুষ এরকম করতেই পারে। এর মধ্যে আনিস হঠাৎ রেগে গিয়ে সামনে এগিয়ে আসে, হাতের ফোন মাটিতে আছড়ে ফেলে। তারপর ধাক্কাটা খুব জোরে ছিল না, কিন্তু সানা প্রস্তুতও ছিল না। পিঠের দিক থেকে ধাক্কা খেয়ে ও পড়ে যায় মেঝেতে। কোমর আর তলপেটে একসাথে আঘাত লাগে। মুহূর্তের মধ্যে নিঃশ্বাস আটকে আসে। আনিস থমকে দাঁড়ায়, কিন্তু স্ত্রীকে তুলতেও যায় না। সানা শুধু মেঝেতে বসে থাকে, হাত যায় পেটে। একটু পরে উঠে নিজের ঘরে চলে যায়। সেদিন কেউ হাসপাতালে নেয় না ওকে, কেউ জিজ্ঞাসা করেন না ঠিক কী লেগেছে। তাও আনিস ভালো জামাই সবার চোখে, কেননা সন্তান হবে না যেন সানাকে ত্যাগ করেনি। এই মর্মান্তিক কষ্টের কথা সানা একমাত্র মাকে বলেছে, আর কাউকে বলেনি। কারণ যে স্বামী আর যে সংসারে ওকে থাকতে হবে সেটা সম্পর্কে মানুষকে বলে কী লাভ। আশ্চর্য হয়েছিল সবটা যেন ওর মা। তারপরে মেয়েকে ফিরিয়ে আনার তো কোনো উদ্যোগ নেননি। বিচ্ছেদ তো দূরের কথা, বলেছেন স্বামীর সংসারে মাটি কামড়ে পড়ে থাকো। ভুল তোমারও ছিল, পুরুষ মানুষকে খাবারের সময় উত্তেজিত করতে নেই। ফিরে এসে ভাইয়ের সংসারে থাকবে, সেটা আরও কষ্টের। পড়ালেখা তো তেমন করলি না, নিজের খরচায় নিজে চালাবে, আবার সেই টাকা পয়সা। তাই সানা মেনে নিয়ে সংসার করছে। সংসার মানে একসাথে নিচে থাকা, কখনো স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়া, ইচ্ছায় বা অনিচ্ছায়, এতটুকুই বুঝে এখন সানা। ভালোবাসা সে মনটা নেই, সন্তানের সাথে সাথে সেটার মৃত্যু ঘটেছে। অথচ দেখতে শুনতে সানা খারাপ না, ভাগ্যটাই খারাপ। এই যা সঞ্জিতা বেগম নানা রকম নাস্তার টেবিল সাজিয়ে বসে আছেন। মেয়ের জামাই এসেছে বলে কথা। মেয়ের জামাই সবসময় মেয়ের জামাই থাকে। বুড়ো হয়ে গেলেও এই সম্পর্কের যত্ন আত্মীর কোনো ব্যতিক্রম ঘটে না। আর মেয়ে তো এখন বলা যায় বন্ধা, নিজের ভালো মন্দ কিছুই বোঝে না। স্বামী যেমনই হোক, তারপরও স্বামীর ঘরের মাটি আঁকড়ে পড়ে থাকাই মেয়েদের বৈশিষ্ট্য, কখনো ভবিতব্য বটে। মেয়েকে উনি প্রচণ্ড ভালোবাসেন। বিছানায় একা শুয়ে শুয়ে চোখের জল ছেড়ে ভাবেন
মেয়ের যদি সমস্যাটা না থাকতো তাহলে না হয় আর একবার ভাবতেন, কিন্তু বর্তমানে বিবাহিত মেয়ে, তার উপর বন্ধা, কে দায়িত্ব নেবে? কেউ নেবে না। উনি চোখ বন্ধ করলে ভাইরাও দূর দূর করবে। কিছু টাকা উনি গোপনে জমিয়েছেন এ যাবৎকাল, সব মেয়েকে দিয়ে যাবেন, যদিও মেয়ে সেটা জানে না। কত দোয়া, কত মানত, কত দান খয়রাত করেছেন যেন মেয়ের সাথে মেয়ের জামাইয়ের সম্পর্কটা ভালো হয়ে যায়। মেয়ের জামাই যত অন্যায় করুক, শাস্তিও তো সে পাচ্ছে, জীবনে কখনো হয়তো বাবা ডাক শুনতে পারবে না। আল্লাহ ছিল অবশ্য সানা মা হতেও পারে। একটা দীর্ঘশ্বাস বের হলো বুক ছিঁড়ে। আনিসা চলে যাবে নাস্তা করেই। শাশুড়ি নানা রকম নাস্তা টেবিল সাজিয়ে হাসি মুখে বসে আছেন। সানার দেখা নেই। বেয়াদব একটা মেয়ে, মাসের অর্ধেক এখানেই পড়ে থাকে। আনিস কত সহ্য করবে, কেন করবে? সমাজের ভাই ডিভোর্সও দিচ্ছে না, কিন্তু এরকম করলে দিয়েই দিবে, কারণ তো আছে। সানার মা হতে না পারার অক্ষমতা। চেয়ার টেনে বসে আছে আনিস, মুখের ভার গম্ভীর এবং কঠিন। এদিক থেকে মনে মনে খিদে ফেটে পড়েন সানজিদা বেগম। মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান নেই। টেবিলে তো আসবে, সানাকে আজ নিয়ে যাবে বাবা। আমার শুনুন, আপনার মেয়ে আমার সংসার করতেই চায় না খুব সম্ভবত। নিলে বলুন, কোনো মেয়ে নিজের সংসার ফেলে এতদিন বাপের বাড়ি পড়ে থাকে? আপনাদেরও তো প্রশ্রয় আছে নিশ্চয়ই। সানজিদা বেগম আমতামতা করেন। তোমার কথা একদম ঠিক বাবা, বিয়ে মানুষ করেই সংসার করার জন্য। মেয়ে আমার একটু জেদি, তাছাড়া মনে তো একটা কষ্ট আছে জানো। আমি আজ বিকেলে পাঠিয়ে দেবো, তুমি চিন্তা করো না। চিন্তা আমার না, মনে না আপনাদের করা উচিত। করা কথাটা বলে নাস্তায় মনোযোগ দিল আনিস। সানা খানিক বাদে এসে বসলো। মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সানা ইচ্ছে করে দেরি করে এসেছে, সব কিছু অসহ্য লাগে। মনে হয় একটা মানুষ জুটিয়ে নেয় যে ওকে এই চক্র থেকে মুক্ত করবে। বাগানে ঘুরে বেড়াচ্ছে রাখি। পরশু পর্যন্ত স্কুল থেকে ছুটি নিয়েছে। এত বড় বাড়ি কেমন লাগছে ওর। রাফিনা রুবিনা ম্যাম এখনো ফেরেননি হাসপাতাল থেকে। রুবিনা ম্যামই বলবে নাকি মা ডাকা উচিত? ভাবতে ভাবতেই চারপাশের অসংখ্য সুশৃঙ্খল গাছের দিকে তাকায়। বাগানটা বেশ সুন্দর। পাশে একটা টিউবওয়েল, নিচতলায় টানা বারান্দা, সামনের দিকে টানা অনেকগুলো রুম। বেশিরভাগ রুমের দরজা আটকানো, জানালাও খোলা নেই। দুইটা ফ্যামিলি ভাড়া থাকে পেছনের দিকে। বেড়াল আছে, বেশ পায়ে পায়ে ঘুরছে। একটা বেড়াল রোদ পোহাচ্ছে, আর একটা রাখির সাথে সাথে খানিক ঘুরে আবার উপরে গেল। নিজের রুমে বসে থাকতেও ভালো লাগছে না। নিজের রুম, এটাকে আদৌ রাখির রুম? এক পাশে একটা ছোট রুম আছে, সেখানে বিভিন্ন ব্যায়ামের সরঞ্জাম দেখতে পেয়েছে রাখি। কাল থেকে ভাবছি এই রুমে যোগা শুরু করে দিব। বিরক্ত হয়ে একসময় বারান্দার ঘরের দিকে আগাতে লাগলো। রেনু আপার সাথে গল্প করবে। রাফিন ক্রমাগত রেনু আপার সম্পর্কে বিরূপ ধারণা দিল। রাখির কাছে ভালো লাগে ভদ্রমহিলাকে। রান্নাঘরে কাছাকাছি যেতেই গানের সুর গুনগুন করে কানে আসলো। মালা হয়ে প্রাণে মম, কে জড়ালো কে জড়ালো, ফুল রেণু মধু বায়ে, কে ঝরালো, আমি জানি কে মোর হিয়া, জানি কে মোর হিয়া, রাঙালো রাঙা কামনায়। আফা নয়াবো একবারও এই দিকে আইলো না, আপনার আম্মায় কি মনে করে এত শিক্ষিত মাইয়া আনলো। আরেকটা কণ্ঠ, হ্যাঁ কেমন জানি, এদিকে আইলো না একবার। রাখির এবার অস্বস্তি হচ্ছিল। নিজের সমালোচনা চুপি চুপি এভাবে শুনতে চায়নি রাখি। আর দেখেন, আইসি থেকে নিজের শ্বশুরও একবার দেখতে গেল না। বুঝছেন রেনু আপা, আপনি না থাকলে বুড়া বুড়ির যে কি হইব, আফসোস ঝরে পড়ে কণ্ঠটা থেকে। তখন রেনু আপা গুনগুন করেই যাচ্ছে, মধু মালতী ডাকে আয়, ফুল ও ফাগুনের এ খেলায়। হঠাৎ গান থামিয়ে প্রায় চিৎকার করে উঠলেন, আমার সাথে এইসব রঙ্গ করবা না, তোমাদের মতলব আমি ভালো জানি। রাখির সমালোচনা করবে আমার কাছে, আমার সমালোচনা করবে রাখির কাছে। তোমাদের পেট আর পিঠ একই রকম। আরে চেতেনকে হাসা কথাই। জবেদা তুই এখনই 1 কেজি পেঁয়াজ কাটবি, আর মতির মা তুমি আজকে 2টা ফ্রিজ পরিষ্কার করবা। রুক্ষ কণ্ঠে বলো রাখি। আর তখনও যদি এসব শুনি আর কখনো। দুজন বুঝতে পারলে এগুলো কাজ না, এসব হলো কথাগুলো বলার শাস্তি। রেনুকে এরা 2 চোখে দেখতেও পারে না, বুঝেও না। মনে হয় জিনের আসর আছে। এই ভালোতে এই মন্দ। 2জন মুখ চাওয়াচাই করলো। অন্য 2 ভাবিদের কথা বললে তো খুশি হয়। আজকে আবার কি হইল? মতির মা সাবধানে মুখ ভেঙচি দিল। রাখি আসতে পেয়ে ফিরে গেল নিজের ঘরে। সাংসারিক গ্যাঞ্জামে রাখির বড় বড় অরসি। তবে হ্যাঁ, শ্বশুর কেমন আছেন দেখাটা উচিত কথাটাই নিজের কানে খট করে লাগলো। এসব উচিত আর নিয়ম এড়াতেই তো এরকম একটা চুক্তির বিয়ে করলো। আসলে মানুষ কখনো নিজের
মন মানসিকতাকে অতিক্রম করতে পারে না, রাখিও পারে না। নিজের বাবার বয়সী কেউ অসুস্থ হয়ে শুয়ে আছে, তাকে না দেখাটাই বরং অন্যায়। রেনু ফোঁস একটা নিঃশ্বাস ফেলে মতির মা আর জুবেদার দিকে তাকালো। এই গাধা দুইটা কিছুই বোঝে না, রাখিকে রেনু কখনই খেপাবে না বা সম্পর্ক খারাপ করবে না। সব যুদ্ধ মারামারি করে জয় করা যায় না, কিছু যুদ্ধ ভালোবাসা দিয়ে জয় করতে হয়। আর অন্য দুই ভাইয়ের স্ত্রীদের কথা আলাদা, তাদের রেনু গণায় ধরে না। অতিথি পাখি, তারাও রেনুর অতীত জানে, অতীত নিয়ে কথা বলে মাঝে মধ্যে। তেমন রেনুও তাদের কোনো ছাড় দেয় না। অতীত, হ্যাঁ, রেনুর অতীত, যেটা রেনু নিজেই জানায় মানুষকে কৌশলে। ওর অতীত কিছু মানুষের মুখোশ খুলে দেয়। তাই রাখি প্রথমবার শ্বশুরের ঘরে ঢুকেই থমকে যায়। এত নিরানন্দ বিষণ্ণ আর এমন নিঃশব্দ ঘর সে আগে দেখেনি। শব্দ হচ্ছে একটা, অবশ্য সেটা ফ্যানের। রেনু রাখির হাত ধরল। রাখি ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিছানার পাশে বসে। রেনু দাঁড়িয়ে রইল, বাবার মুখের দিকে ঝুঁকে বলল, বাবা দেখেন কে এসেছে। রাফিনের বউ, নাম হলো রুফাইজা। আসসালামু আলাইকুম, অস্পষ্ট স্বরে বলে রাখি। সমস্ত পরিবেশ রাফিনের বাবার পরিস্থিতি কেমন হতবিহ্বল করে দিয়েছে। আহসান সাহেবের চোখ দুটো নড়ে। রাখি সেটা লক্ষ্য করে, হাত ধরে। সেখানে কোনো জীবনের লক্ষণ নেই। কেমন আছেন বলে রাখি। আপনি কথা বলতে পারেন না জানি, কিন্তু শুনতে তো পারেন। দোয়া করবেন। কথাটা ঠিক। আহসান সাহেবের দিন কাটে স্মৃতিচারণ করে। কত স্মৃতি অতলে হারিয়ে গেছে, কত স্মৃতি বারবার হৃদয়ে হানা দেয়। ইদানিং নিজের স্ত্রীকে দেখতে ইচ্ছে করে, কিন্তু কখনোই সে আসে না। চোখের কোণে জল জমে ওঠে। রাখি সেটা দেখেও না দেখার ভান করে। নিজের বাবার কথা মাথায় আসে, আস্তে দোয়া পড়ে ফু দেয় শ্বশুরের মাথায়। রাখি উঠে দাঁড়ায়, যাওয়ার আগে বলে, আবার আসবো ইনশাল্লাহ। কোনো সম্বোধন ছাড়াই কথোপকথন শেষ হয়। রেনু ঝুঁকে বলে, আসি বাবা। দরজা বন্ধ হয়। বিছানায় শুয়ে আহসান সাহেব চোখ দুটো কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে একপাশে সরে যায়। ওনার অনেক স্মৃতির মতো একটা স্মৃতি খুব তাজা। যেদিন রুবিনা রেনুকে এ বাড়িতে আনে, ওনাকে বলে, আপনার রক্ত আপনার পাপের ফুল। বলার ইচ্ছে ছিল না, কিন্তু আপনার যে দোষ, যে চরিত্র, অল্প বয়সী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। কবে নিজের মেয়েকে স্ত্রী। রুবিনার কণ্ঠে যেন জগতের সমস্ত ঘৃণা উঠে আসে। আল্লাহ জানে আর কোথায় কোথায় আপনার পাপের ফলে জন্ম নেয়া নিষ্পাপ আত্মারা ঘুরে বেড়াচ্ছে। সেদিন আহসান সাহেব থমকে যান। কী ছিল রুবিনার গলায়? এসিড, যা ঝলসে দেয় ওনার রুহু অবধি। সাথে সাথে তাকায় রেনুর দিকে, একটা ঝটকা খান। আর এত দেখতে পুরাই পুনমের মতো। অসহায় আধা বাঙালি মেয়েটা, বয়স ছিল মাত্র 17। আহসান সাহেব কোনো সুযোগ না দিয়ে মেয়েটাকে পিষেছেন নিজের কামনায়। আহসান সাহেব একা একা নিজের পাপের হিসাব নিজেকে দিতে থাকেন। অনুশোচনা হয়, কখনো চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। রাখির মন খুব খারাপ হয়ে গেল আহসান সাহেবকে দেখে। নিজের রুমে যেতে যেতে মতির মা ফ্রিজ পরিষ্কার করছে। এড়িয়ে চলে যাচ্ছিল, কিন্তু মতির মা কথা শুরু করে দিল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি মতির মা, এই বাসার সবচেয়ে পুরনো কামের মানুষ। তারপরে এদিক সেদিক তাকায়। এই বাড়ির ব্যাপক খবর আমি জানি। কথাগুলো বলার সময় মুখ হয়ে যায় ষড়যন্ত্রকারীর মতো। রাখি দীর্ঘশ্বাস ফেলে। সংসার হোক বা কর্মক্ষেত্র, সব জায়গায় কিছু মানুষ থাকে, অন্যের পেছনে লেগে থাকে, গীবত করে, ক্ষতি করে। রাখি চুপ। তাই মতির মা আবার মুখ খোলে, এখন ফ্রিজ ধুই কেন জানেন? দুইটা সত্য কথা কইছিলাম, আপনার নন্দের পছন্দ হয়নি। মা গো মা, ওই আগের সাথে জিন আছে। রাখি জানে কি সত্য আর কাকে নিয়ে ওর হাসি আসে। তারপর ভুরু কুচকে ফেলে, আপনার এখন ফ্রিজ পরিষ্কার করার প্রয়োজন নেই। আর শোনেন, আমার সামনে এই বাসার কিছু নিয়েই কিছু বলবেন না। রাখি দেখছিল ভদ্রমহিলা কাশি দিচ্ছিল, ফ্রিজ খুলে আরও ঠান্ডা বাড়বে, সে আশঙ্কায় মানা করলো। তারপর রান্নাঘরের দিকে পা বাড়ায়, 1 কাপ রং চা লাগবে। রান্নাঘরের কাছাকাছি যেতেই তীব্র ঝাঁজ এসে নাকে বাড়ি দেয়, চোখে জল আসে। রান্নাঘরের মাঝে বসে জবেদা পেঁয়াজ কাটছে, বোঝা যাচ্ছে খুব একটা পটু নাই কাজে। ঘন ঘন চোখ মুছছে। রাখিকে দেখে মুখের ভাব পরিবর্তন হলো না। রাখি মেয়েটার দিকে তাকে দেখলো, তারপরে বলল, যতটুকু কেটেছ ততটুকু উঠিয়ে রাখো, আর প্রয়োজন নেই। না আফায় রাগ হইব। না হবে না, আমি বলবো। জবেদা চুপচাপ বাটি জায়গা মতো রেখে বাকি কাজ গোছায়। রাখি জবেদার সাহায্যে 1 কাপ চা নিয়ে রুমে ফিরে আসে। দুপুর হয়ে আসছে প্রায়। রুমে আসতে না আসতেই ওর খালার ফোন। রাখি একটা দীর্ঘশ্বাস ফেলে। খালা শুরু করবে খবরদারি, আসসালামু আলাইকুম খালা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস?
কাল আসবি তো? রাতে আমার বাসায় খাবি, জামাই কি পছন্দ করে, বিয়ের আলাপও হবে। খালার কণ্ঠ প্রসন্ন। রাখির কেমন লাগে? রাফিন তো যাবে না, আরও জোরও করতে পারবে না। একটা খারাপ লাগা কাজ করছে সকাল থেকে। এটাই কি সেই বিয়ে পরবর্তী বদলে যে অনুভূতি? খালা উনি সম্ভবত আসবেন না। আমার শাশুড়ি অপারেশন তো এই সপ্তাহে, কাটিয়ে দিতে চাইলো রাখি। সেটা ঠিক, কিন্তু খুব দূরত্ব তো নয়, একবেলার বিষয়। খালার কণ্ঠে এখন বিরক্তি। আর ওই পক্ষ কোনো অনুষ্ঠানও করছে না, অন্তত এতটুকু নিয়ম করা প্রয়োজন। এই কথাটাও রাখির খারাপ লাগলো। আচ্ছা দেখি, আমি জানাবো। খালার ফোন রেখে রাখি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। সব কিছু অসহ্য লাগছে। বাবা নিশ্চয়ই অনেক আশা নিয়ে বসে আছে। তাছাড়া রাফি নিজের কাজ উদ্ধার করে নিল, মায়ের চিকিৎসা করাছে, অথচ ওর বোনের বিয়ে তো হলো না। অন্তত যার জন্য হলেও তো ভদ্রলোকের যাওয়া উচিত। গাড়ির হর্ন শুনে রাখি ঘড়ির দিকে তাকায়। চলে এসেছে সম্ভবত। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান। প্রতিদিন বড় করেই দেব গল্পটা, যদি আপনারা লাইক এবং কমেন্ট করেন। আসসালামু আলাইকুম।